নরকের এক নিষ্ঠুর ডেভিলের আত্মা চলে আসে বিটনা নামের এক সুন্দরী জাজের ভেতর, যার পেছনে ছিল বিশেষ এক উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্য হাসিল করতে গিয়েই সে প্রেমে পড়ে যায় হ্যান্ডসাম পুলিশ অফিসার ডাউনের। এমনকি এই সুন্দরী ডেভিল তার আশেপাশে থাকার জন্য বিভিন্ন উল্টোপাল্টা কর্মকাণ্ডও করতে থাকে। আর ধীরে ধীরে ডাউনও তাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু কি হবে যখন সে জানতে পারবে যে বিটনা কোনো মানুষ নয়, বরং এক ভয়ঙ্কর ডেভিল? সে কি বিটনার এই সত্যকে একসেপ্ট করে নিতে পারবে? কি হবে এই ভালোবাসার শেষ পরিণতি? সেটাই দেখব আজকের গল্প দ্য জাজ ফ্রম হেলে। শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম বিটনা। সে একটা স্টেজে বসে কথা বলছিল আর তার সামনে ছিল অনেক অডিয়েন্স। সকলেই তার কথা বেশ মনোযোগের সাথে শুনছিল। তো সে বলতে থাকে সে একজন ডেমন আর সে হেল থেকে এখানে এসেছে। সে বিটনা নামের এই মেয়েটার বডি পজেস করে তার শরীরে ঢুকেছে আর এর পর থেকেই সে তার বডিতেই বসবাস করছে। সে আরো বলে যদিও এটা তার ডিসিশন ছিল না, তবে সে এই বডিতে থাকতে পেরে অনেক হ্যাপি, কেননা বিটনা দেখতে অনেক সুন্দর ছিল। তাই এত সুন্দর মেয়ের বডিতে থাকতে পেরে সে খুশিই হয়েছে। তো তখনই সেখানে উপস্থিত একজন ডাক্তার বেশ কিউরিয়াস হয়ে তাকে জিজ্ঞেস করে তাহলে কি যে আসল বিটনা সেই মেয়েটি কি মারা গেছে? তো এই সময় ডেমন মেয়েটি নিজের কাহিনী বলতে শুরু করে। দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা আসল বিটনাকে দেখতে পাই, যে কিনা বরফের মধ্যেই পড়েছিল আর তার বডি থেকে প্রচুর রক্ত বেরিয়ে গিয়েছিল। সাদা বরফ লাল রঙে পরিণত হয় আর বোঝাই যায় যে সেখানেই মেয়েটির মৃত্যু হয়েছে। কিন্তু কেন আর কিভাবে হয়েছে তা তো আমরা পরেই জানতে পারবো। যাই হোক, তো সে মারা যাওয়ার কিছুক্ষণ পরেই দেখা যায় তার আত্মা তার শরীর থেকে বেরিয়ে আসে। সে তার বডিকে দেখে একটু অবাকই হয়। আর তখন বিটনা নিজের সামনে অনেকগুলো গোলাপ ফুল দেখতে পায় আর সেই গোলাপ ফুল পেরিয়েছিল একটা অদ্ভুত দেখতে দরজা। হঠাৎই সেই দরজাটা তার সামনে প্রকট হয়। বিটনা তখন বেশ ভয়ে ভয়ে সেদিকেই এগিয়ে যেতে থাকে। সে বুঝতে পারে না যে এটা কিসের দরজা। তারপরও সে সাহস নিয়ে সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে আর তার শরীর পড়ে থাকে ওই বরফের মধ্যেই। তো আশপাশ থেকে তখন অনেক ভয়ানক শব্দ ভেসে আসছিল। সে বুঝতে পারে না কি হচ্ছে এখানে। তখনই সে তার পেছন থেকে মন্ত্রের মতো কিছু একটা শুনতে পায়। সেই সাথে একটা মূর্তিও দেখতে পায় যার চোখ থেকে লাল রঙের আলোক রশ্মি বের হচ্ছিল। বিটনা তখন তার সামনে দুজন ব্যক্তিকেও দেখতে পায়, যার মধ্যে একজনের নাম ছিল জাস্টিটিয়া আর অন্যজন ছিল জাস্টিটিয়ার অ্যাসিস্ট্যান্ট বালাক। মূলত এটা একটা হেলের জাজমেন্ট রুম ছিল আর এই দুজন মিলেই মৃত আত্মাকে জাজ করত। আর এখানে শুধুমাত্র সেই ব্যক্তিদেরই আনা হতো যারা কিনা পৃথিবীতে কারো না কারো মার্ডার করে এসেছে, অর্থাৎ তাদেরকে হেলে পাঠানোর জন্যই এখানে আনা হতো। কিন্তু বিটনা ভুলক্রমে কোনোভাবে এখানে চলে এসেছিল। তো এই জাস্টিটিয়া ছিল এই হেলেরই জাজ। বিটনা তখন লুকিয়ে লুকিয়ে তারা কি করে সেটা দেখতে থাকে। তো সে দেখে বালাক সেখানে উপস্থিত একজন ব্যক্তিকে শাস্তি দিচ্ছে। সে তার মাথায় ছুরির মতো একটা বস্তু ধরে। এতে তো সেই ব্যক্তি অনেক বেশি কষ্ট পেতে থাকে আর এরপরেই সে ভ্যানিশ হয়ে যায়। মূলত এভাবেই বালাক সেই সব ব্যক্তিদের কষ্ট দিয়ে হেলের সর্বনিম্ন স্তরে পাঠিয়ে দিত, তাদেরকে উপযুক্ত শাস্তি ভোগ করার জন্য। তো এরপরে তার নজর বিটনার উপরে যায়। সে তাকে দেখেই বেশ অবাক হয়ে যায়, কেননা তার কাছে পাপীদের যে লিস্ট ছিল সেখানে তো বিটনার নাম কোথাও ছিল না। আর একটু আগে যাকে হেলে পাঠানো হয়েছে সেই ছিল আজকের পাপীদের লিস্টের শেষ পাপী। তাই বালাক বুঝতে পারে না সে কি কোথাও ভুল করেছে। তাই সে এই বিষয়টা জাস্টিটিয়াকে জানায়। জাস্টিটিয়া তো এই কথার তেমন একটা গুরুত্বই দেয় না। সে বলতে থাকে বালাক যেন দ্রুত নিজের কাজ করে আর ওই ছুরি দিয়ে বিটনাকেও হেলে পাঠিয়ে দেয়। কারণ জাস্টিটিয়া ভাবতে থাকে সে কোনো পাপ না করলে বা খুন না করলে তো আর এখানে আসেনি। বালাকও তাকে শাস্তি দিতে চাচ্ছিল না, কিন্তু জাস্টিটিয়ার কথায় সে বাধ্য হয়ে যখন বিটনাকে শাস্তি দিতে যাচ্ছিল তখনই বিটনা অনেক কাঁদতে থাকে আর তাদেরকে অনুরোধ করে বলতে থাকে সে এই ধরনের কোনো অপরাধী তো করেনি, সে কাউকে খুনই করেনি। আর সে এটাও জানায় যে সে নিজেও একজন জাজ আর তাকেই তো মার্ডার করা হয়েছে। তাই তারা যেন দয়া করে তার কথাটা বিশ্বাস করে, তাকে যেন তারা হেলে না পাঠায়। বালাক তখন বিটনার কথা শুনে থেমে যায়, কিন্তু জাস্টিটিয়া তো তখনও বিটনার কোনো কথাই বিশ্বাস করছিল না।
বালাক তখন তাকে বলতে থাকে একবার কাউকে শাস্তির জন্য হেলে পাঠিয়ে দিলে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়, তাই জাস্টিটিয়া যেন বিষয়টা আর একবার ভেবে দেখে। তখন জাস্টিটিয়া বলতে থাকে সে অপরাধ করেছে বলেই এখন এখানে আছে, নয়তো সে এখানে থাকতোই না। এর জবাবে বালাক বলতে থাকে এর আগেও তো একবার তারা এই ধরনের ভুল করেছিল আর একজন নির্দোষকে শাস্তি দিয়ে দিয়েছিল, তাই তাদেরকে এই ব্যাপারটা আরো একবার খতিয়ে দেখা উচিত। কিন্তু জাস্টিটিয়া তো অনেক রেগে যায় আর নিজেই বালাকের থেকে সেই অস্ত্রটা হাতে নিয়ে নেয়। এরপর সে নিজে থেকেই বিটনাকে আঘাত করে আর পূর্বের ব্যক্তিটার মতো বিটনাও সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ তাকেও হেলে পাঠিয়ে দেওয়া হয়। তো এই কাজের কিছুক্ষণ পরেই সেখানে দেখা যায় হেলের প্রধান বেল চলে আসে। সে বেশ রেগেছিল। সে বলতে থাকে বিটনা তো নির্দোষ ছিল আর তারা তাকে ফেক হেলে না পাঠিয়ে রিয়েল হেলে কেন পাঠিয়ে দিয়েছে, তারা তো অনেক বড় অপরাধ করে ফেলেছে। সে আরো বলে যদি জাস্টিটিয়া বালাকের কথা শুনতো তবে তার দ্বারা এই ভুলটা কখনো হতোই না। বালাক তো তার অ্যাসিস্ট্যান্ট, তাও সে তাকে অনেকবার ভালো করে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু জাস্টিটিয়া তা কোনোভাবেই শোনেনি আর একটা নিরীহ নির্দোষ আত্মাকে সে হেলে পাঠিয়ে দিয়েছে। এটা সে কি করলো? কিন্তু জাস্টিটিয়া তো তখনও নিজের দোষ মানতেই নারাজ। সেই সময় বেল রেগে মেগে তাকে এই অপরাধের শাস্তি হিসেবে পৃথিবীতে যেতে বলে আর সে জাস্টিটিয়াকে বলে তাকে পৃথিবীতে 1 বছরের জন্য যেতে হবে আর এই 1 বছরের মধ্যে তাকে এমন 10 জন ব্যক্তিকে শাস্তি দিতে হবে যারা কিনা মার্ডার করেছে কিন্তু তাদের মনে কোনো গিল্ট নেই আর তাদেরকে মেরে হেলে পাঠানোরও ব্যবস্থা করতে হবে। বালাক তো তখন জাস্টিটিয়ার শাস্তির কথা শুনে খুব হাসতে থাকে। তখনই বেল বালাককেও জাস্টিটিয়ার সাথে পৃথিবীতে যাওয়ার আদেশ দিয়ে দেয়। বেচারার তো হাসি এক নিমিষেই বন্ধ হয়ে যায়, কিন্তু যখন জাস্টিটিয়া এটা মানতে রাজি হচ্ছিল না তখন বেল নিজের পাওয়ার দিয়ে তাকে হাওয়ায় ভাসিয়ে তোলে। তখন তো জাস্টিটিয়া প্রচন্ড ভয় পেয়ে যায় আর এই শাস্তি মানতেও রাজি হয়ে যায়। বেল তাকে ওয়ার্নিং দিয়ে বলে যদি সে 1 বছরের মধ্যে এই কাজ কমপ্লিট করতে না পারে তবে শাস্তি হিসেবে তাকে শেষ করে দেয়া হবে চিরতরের জন্য। তো এরপরই জাস্টিটিয়াকে আমরা বিটনার বডির কাছে দেখতে পাই। সে এসেই তার মাথায় হাত দেয় এটা দেখার জন্য যে তার সাথে আসলে কি হয়েছিল। এই সময় সে দেখতে পায় সত্যিই বিটনাকে কিছু মানুষ মার্ডার করেছিল। এটা দেখে সে তার ভুল বুঝতে পারে। এরপরই সে বিটনার বডিতে প্রবেশ করে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা বিটনাকে রেডি হয়ে কোর্টে প্রবেশ করতে দেখি, অর্থাৎ বিটনার মধ্যে এখন জাস্টিটিয়াই রয়েছে। যাই হোক, তো সেখানে সে একটা কেসের জাজমেন্ট করতে এসেছিল। তো এখানে এসেই সে ড্রিঙ্ক করতে থাকে। এটা দেখে সবাই একটু অবাকই হয়। যাই হোক, এখানে আমরা ডাউন নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। মূলত ডাউনের উপরে একজন ব্যক্তির হাত ভেঙে দেওয়ার অভিযোগ ছিল। ডাউন একজন পুলিশ ছিল। সে বলতে থাকে সে একজন সন্ত্রাসীর পিছু করছিল আর সেই সন্ত্রাসীর হাতে ছিল চাকু। আর সে যখন তাদেরকে পাল্টা আক্রমণ করতে যায় তখনই ডাউন তার হাত থেকে সেই চাকুটা ফেলে দেয় আর তাকে একটা দেয়ালের সাথে চেপে ধরে। আর এখন সেই আসামি অভিযোগ করছে এই সময় নাকি তার হাত ভেঙে গিয়েছে। তখনই আসামি পক্ষের আইনজীবী বলতে থাকে তাদের কাছে এটার মেডিকেল প্রুফও রয়েছে। তখন বিটনা বলে একজন পুলিশ সন্ত্রাসীর থেকে চাকু ছিনিয়ে নেবে না তো কি তাকে রিকোয়েস্ট করে বলবে যে স্যার প্লিজ আপনি আপনার ছুরিটা আমাকে দিয়ে দিন। ডাউন তখন তার এসব কথা শুনে হাসতে থাকে আর সকলেই তো তার এসব কথাবার্তা শুনে খুবই অবাক হয়ে যায়, কেননা বিটনা তো আগে কখনোই এভাবে কথা বলেনি। কিন্তু তারা তো জানতো না যে বিটনার ভেতরে আসলে বিটনা নয় বরং জাস্টিটিয়া রয়েছে। তো সে বলে এখানে ডাউন কোনো অপরাধ করেনি, তাই তাকে কোনো শাস্তি দেয়া হবে না। সে এটাও বলে পরবর্তীতে যেন তার কাছে এসব ছোটখাটো কোনো কেস নিয়ে না আসা হয়। এরপরে বিটনা সেখান থেকে বেরিয়ে যায়। বিটনা বেশ তাড়াহুড়োতে ছিল। তখনই দেখা যায় সেখানে কিছু বাচ্চা তাদের টিচারের সাথে এসেছে আর তারা সেখানে জাস্টিসের মূর্তিটা দেখে টিচারকে অনেক কিছু জিজ্ঞেস করতে থাকে। তখন টিচার বলে জাজ ম্যাডামের কাছেই সব শুনে নাও। সেই সময় বাচ্চারা বিটনাকে দেখতে পায় আর তাকে জিজ্ঞেস করে তুমি তো জাজ, তাহলে আমাদের কিছু প্রশ্নের উত্তর দাও। তখন বিটনা তাদেরকে বলতে থাকে আমি জাজ নই, আমি একটা ডেমন। এটা শুনে তো বাচ্চারা খুব মজা পায়। তারা তো ভাবে বিটনা হয়তো তাদের সাথে মজা করছে। এরপরে বিটনা তাদেরকে অনেক কিছু বুঝিয়ে বলে, তাদের সব প্রশ্নের উত্তর বেশ সুন্দর করে বুঝিয়ে দেয়। সে সময় ডাউনও এই সব কিছু দূর থেকে দেখছিল আর এটা দেখে তার বেশ ভালো লাগে।
তাই সে হাসতে থাকে যে বিটনা কি সুন্দর করে বাচ্চাদের সাথে মজা করছে আর মজার ছলে কত কি বুঝিয়েও দিচ্ছে। সে তো আরো বেশি ইমপ্রেস হয়ে যায় বিটনার প্রতি। তো যখন সে নিজের গাড়িতে উঠছিল তখনই ডাউন সেখানে দৌড়ে আসতে থাকে বিটনাকে ধন্যবাদ জানানোর জন্য, কিন্তু বিটনা তার কথা না শুনেই সেখান থেকে চলে যেতে নেয়। তবে যাওয়ার আগে তাকে নিজের অনেকগুলো জিনিসপত্র ধরিয়ে দিয়ে যায়, এটা বলে যে এগুলো যেন ডাউন তার কেবিনে রেখে দেয়। ডাউন তো পুরোই অবাক হয়ে যায়। তো এই সময় ডাউন তাকে তার কার্ডটা দেয় আর বলে যদি কোনো কেসে তার হেল্পের প্রয়োজন হয় তাহলে যেন সে অবশ্যই ডাউনের সাথে যোগাযোগ করে। কিন্তু সে সেটা নেয় না, শুধু চোখ দিয়ে দেখে আর ডাউনকে বলে আমার সব মনে থাকবে। এই বলেই সে গাড়ি নিয়ে চলে যায়। ডাউন তো অবাক হয়ে শুধু তাকিয়ে থাকে। এরপরই আমরা মেন্ডো নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। কিছুক্ষণ পরেই ডাউন সেখানে চলে আসে বিটনার জিনিসপত্র নিয়ে। তো সে যখন মেন্ডোকে এগুলো দেয় তখন সে বিটনার ব্যাপারে ডাউনের কাছে জিজ্ঞেস করে। ডাউন জানায় সে আসলে অনেক বেশি তাড়াহুড়োয় কোথাও একটা চলে গিয়েছে। এরপর আমরা বিটনাকে দেখতে পাই যে কিনা একটা চার্চে গিয়েছিল মিস চা নামের একজনের সাথে কথা বলতে, কিন্তু চার্চে গিয়ে জেজাসের মূর্তি দেখে সে আর ওইদিকে তাকাতে পারছিল না, কেননা সে তো একজন ডেমন। তাই সে দ্রুত নিজের চোখে একটা কালো চশমা পরে নেয়। তো এরপর বিটনা সেই মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে থাকে তোমার বয়ফ্রেন্ড তোমাকে এত বেশি টর্চার করে, এমনকি সে তোমাকে মারারও চেষ্টা করেছিল, আর তুমি কিনা এখানে তার জন্যই প্রে করতে এসেছো, তোমার কি এতটুকু রাগ হয় না? তো বিটনার এই কথা শুনে তো মিস চা অনেক বেশি অবাক হয়ে যায় আর সে কিছুটা ঘাবড়েও যায় যে বিটনা কিভাবে এসব জানলো। তাই সে কোনো কথা না বলে দ্রুত চার্চ থেকে বেরিয়ে যেতে থাকে, কিন্তু বিটনা তো তাকে ফলো করতেই থাকে আর বলতে থাকে সে এখানে তার জন্য জাস্টিস দিতে এসেছে। তখনই মিস চা তার সামনে কিছু পুলিশকে দেখতে পায়। সে এরপর পুলিশদের বলতে থাকে বিটনা তাকে ফলো করছে। পুলিশও তখন বিটনাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয়। বিটনা বলে সে নিজেই একজন জাজ, তারা তাকে কি জিজ্ঞেস করছে। তো এরপর যখন পুলিশ তার কাছে তার আইডি দেখতে চায় তখন বিটনা সেটা দেখাতে পারে না, কেননা সে তো নিজের সবকিছু ডাউনকে দিয়েছিল তার অফিসে রেখে দেওয়ার জন্য। এ কারণেই এবার পুলিশ তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায় আর সেখানে গিয়ে বিটনার সাথে ডাউনের দেখা হয়। ডাউন তো তাকে দেখে খুবই অবাক হয় যে তাকে পুলিশ কেন ধরে নিয়ে এসেছে। তো যখন বিটনা তাকে সবকিছু খুলে বলে তখনই সে তাকে ছেড়ে দেয় আর সবার ভুল ধারণা ভাঙায়। পরদিন আমরা আবারও বিটনাকে কোর্টে দেখতে পাই আর সেখানে মুন নামের এক ব্যক্তির বিচার হতে যাচ্ছিল। তার উপরে অভিযোগ ছিল সে তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি মারধর করত, এমনকি তাকে সে কয়েকবার মার্ডারেরও চেষ্টা করেছে আর এখনো তাকে হুমকি দিয়েই যাচ্ছে। আর এই ব্যক্তিটা অন্য কেউ নয় বরং মিস চায়েরই বয়ফ্রেন্ড। দেখা যায় এখানে মন তো খুব অভিনয় করে কাঁদতে থাকে আর এটা বোঝাতে চায় যে সে এই বিষয়গুলো নিয়ে খুবই গিল্টি ফিল করছে। সে যা করেছে তা মোটেও ঠিক করেনি, ভুলবশত হয়ে গেছে। কিন্তু বিটনা তো এই বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারে যে এই ছেলে নাটক করছে। লয়ার মুনের এই অপরাধের জন্য 1 বছরের শাস্তির দাবি জানায়। বিটনা তখন বলে সে আগামীকাল এই কেসের রায় দিবে। তো পরের দৃশ্যে আমরা বিটনা আর মেন্ডোকে একসাথে কথা বলতে দেখি। সেখানে বিটনা তাকে বলছিল সে মুনকে 1 বছর নয় বরং 2 বছরের জন্য শাস্তির রায় দিবে। 1 বছর মিস চাকে অত্যাচার করার জন্য আর 1 বছর তার সামনে অভিনয় করে কান্নার জন্য। এই কথা শুনে মেন্ডো বলতে থাকে লয়ার তো তার জন্য কেবল 1 বছরেরই শাস্তির দাবি করেছে, তাহলে বিটনা কিভাবে তাকে 2 বছরের শাস্তি দিবে? বিটনা বলে সে জাজ, তাই সে সবকিছুই করতে পারে। এখানে আমরা এটাও জানতে পারি মেন্ডো মূলত জাস্টিটিয়ার সেই অ্যাসিস্ট্যান্ট বালাক। তো সে এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত ছিল, কারণ পৃথিবীতে তাদের সময় ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছিল। তাই যত দ্রুত সম্ভব তাদের নিজেদের টাস্ক পূরণ করতে হবে। আর সবকিছু এভাবে চলতে থাকলে তো তারা সেটা কখনোই পূরণ করতে পারবে না। পরবর্তীতে আমরা বিটনাকে মিস চায়ের প্যারেন্টসের সাথে কথা বলতে দেখি। সে তাদেরকে মিস চায়ের বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। তখনই চায়ের বাবা মা সবকিছু তাকে খুলে বলে আর এটাও জানায় ওই ব্যক্তি শুধুমাত্র চা নয় বরং তাদেরকেও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। তো বিটনা তখন তাদের আশ্বস্ত করে সেখান থেকে চলে আসে। পরদিন জাজমেন্টের সময় বিটনা মুনের অপরাধের জন্য তাকে 3 লাখ টাকা জরিমানা ঘোষণা করে। সকলেই তো এই বিচার শুনে অনেক অবাক হয়ে যায়, কেউই তার এই জাজমেন্টে হ্যাপি ছিল না। আর মুন তো তখন
খুবই খুশি হয়, কেননা সে ভালোভাবেই জানতো এত বড় অপরাধ করার পরে এটা কোনো শাস্তিই ছিল না। এখন বিটনা এটা কেন করেছে তা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। তো পরের দৃশ্যেই আমরা মুনকে জেল থেকে বের হতে দেখি। অন্যদিকে মুনের জেল থেকে বের হওয়ার কথা শুনে মিস চা নিজেকে ঘরবন্দি করে নেয়। আর এই ঘটনার বেশ কিছুদিন পরই এক রাতে মুন মিস চায়ের ফ্ল্যাটে চলে যায়। সে সেখানে গিয়ে মিস চাকে অনেক বেশি মারতে থাকে। অন্যদিকে আমরা বিটনাকে দেখি যে কিনা নিজের ম্যাজিকের মাধ্যমে এই ঘটনার ব্যাপারে জেনে গিয়েছিল। তাই সে তখনই মিস চায়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার ধারণা ছিল মুন মিস চাকে মেরে ফেলবে, আর যখন সে তাকে মেরে ফেলবে তখনই বিটনা মুনকে মেরে হেলে পাঠিয়ে দিবে। এভাবেই সে নিজের টার্গেটের প্রথমটা ফুলফিল করতে পারবে। আর এটাই ছিল তাদের প্ল্যান। এ কারণেই মুনকে সে শাস্তি না দিয়ে ছেড়ে দিয়েছিল। অন্যদিকে মুন মিস চাকে হুমকি দিয়ে বলে সে প্রতিদিন রাতে তার সাথে দেখা করতে আসবে। মিস চা যদি এটা চুপচাপ মেনে না নেয় তবে এর পরিণতি এর থেকেও বেশি খারাপ হবে। এই কথা বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। তো সে সেখান থেকে চলে যাওয়ার পরেই মিস চা নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করতে থাকে, কারণ সে সব আর মেনে নিতে পারছিল না। এদিকে মুন যখন সেখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই সে বিটনাকে সেখানে দেখতে পায়। বিটনা তাকে জিজ্ঞেস করে সে কি মিস চাকে মেরে ফেলেছে। এই সময় আমরা তার হাতে সেই ছুরিটাকেও লুকানো অবস্থায় দেখতে পাই। তো এরপর আমরা দেখি বিটনা যখন মুনকে তার সেই ছুরিটা দিয়ে মারতেই যাবে তখনই সেখানে ডাউন চলে আসে। বিটনা তখন দ্রুত নিজের ছুরিটা লুকিয়ে ফেলে। ডাউন মুনকে বলতে থাকে সে তাকে ওয়ার্ন করেছিল যেন সে মিস চায়ের আশেপাশেও না আসে, তবুও সে কোন সাহসে এখানে এসেছে। মুন তখন একটা ডোন্ট কেয়ার ভাব দেখাতে থাকে আর বলতে থাকে তার ইচ্ছে হয়েছে তাই সে এসেছে, এখন ডাউন কি তাকে এই কারণে মারবে নাকি। তখন ডাউন বলতে থাকে প্রয়োজন হলে সে এটাই করবে, আর তাকে মারার কারণে যদি তার জবও চলে যায় সে এটাতেও রাজি। এ কথা বলেই সে ডাউনকে মারতে যায়। ঠিক তখনই সেখানে পুলিশের বাকি সদস্যরা চলে আসে আর মুনকে সাথে সাথেই অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে চলে যায়। এখানে আমরা জানতে পারি মিস চা নিজেকে যখন শেষ করে দেওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই তার বাড়িতে পুলিশ পৌঁছে যায় আর কোনোভাবে তাকে প্রাণে বাঁচিয়ে নেয়। তো এদিকে মুনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে বিটনা আর ডাউন দুজনেই মিস চায়ের ফ্ল্যাটে যায়। এখানে ডাউন বিটনাকে রেগে গিয়ে বলতে থাকে সেদিন যদি বিটনা মুনকে সঠিক শাস্তি দিত তবে আজকের এই ঘটনা ঘটতই না। এর জবাবে বিটনা বলে সে যদি মুনকে 1 বছরের শাস্তি দিত তবে যে সে 1 বছর পর জেল থেকে বেরিয়ে একই কাজ করতো না তার কি গ্যারান্টি আছে। এটা শুনে ডাউন বলে সে মুনকে অ্যারেস্টের ব্যবস্থা করিয়েছে আর যে করেই হোক তার সর্বোচ্চ শাস্তিরও ব্যবস্থা করবে সে। সব জাজ তো আর বিটনার মতো নয়। এ কথা বলেই সে সেখান থেকে চলে যায়। আসলে প্রথম দিন বিটনার জাজমেন্ট দেখে তার ভালো লেগেছিল, কিন্তু মুনের ব্যাপারে সে যে জাজমেন্ট দিয়েছে তা আসলেই মেনে নেওয়ার মতো না। তো পরের দৃশ্যে আমরা মুনকে পুলিশ স্টেশনে দেখতে পাই, যেখানে ডাউন তাকে জিজ্ঞাসাবাদ করছিল। সে মুনকে বলে সে কেন মিস চায়ের বাড়িতে গিয়েছিল। জবাবে মুন বলতে থাকে সেই তাকে ডেকে পাঠিয়েছিল আর এ কারণেই সে সেখানে গিয়েছে। এরপর ডাউন আরো কিছু প্রশ্ন করতে থাকে, কিন্তু মুন তো সবকিছুরই মিথ্যা আর উল্টোপাল্টা জবাব দিচ্ছিল। আর এইসব শুনে ডাউন প্রচন্ড রেগে যায়। সে তাকে আরো জিজ্ঞেস করে আজকেও কি সে তাকে মেরেছে। এই কথার জবাবে মুন কিছুই বলতে পারে না। তখনই ডাউন বলতে থাকে সে খুব ভালোভাবেই জানে সে আজকেও এই একই কাজটাই করেছে, কেননা সে সেখান থেকে ফিরে আসার পরেই মিস চা নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। এই কথা শুনে তো মুন বেশ ঘাবড়ে যায় আর সে জিজ্ঞেস করতে থাকে চা কি মারা গিয়েছে। তখন ডাউন জানায় না, তারা সঠিক সময়ে পৌঁছানোর কারণে তাকে বাঁচানো গিয়েছে আজকের মতো। তো এরপরই সে মুনকে সেখান থেকে পাঠিয়ে দেয়, সেই সাথে এটাও জানিয়ে দেয় যে তার নজর সব সময় মুনের উপরেই থাকবে, সে যেন উল্টোপাল্টা কিছু করার চিন্তাও না করে। অন্যদিকে আমরা বিটনা আর মেন্ডোকে দেখতে পাই, যেখানে মেন্ডো বিটনাকে জিজ্ঞেস করে সে কি নিজের কাজটা কমপ্লিট করতে পেরেছে। বিটনা বলে সে কাজটা করতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ডাউন চলে এসেছে আর মিস চাও এখনো বেঁচে আছে। মেন্ডো তখন বলতে থাকে যদি মুনের কারণে মিস চা মারা না যায় তবে তো তারা তাকে মেরে হেলে পাঠাতে পারবে না, তাহলে তো এই কেস এখন আর তাদের কোনো কাজেরই নয়। এখন তারা তাহলে কি করবে। এর জবাবে বিটনা বলতে থাকে এই কেসটা এখনো তাদের কাজের, কারণ মিস চা
একদিক দিয়ে মারাই গিয়েছে। সে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, কেননা মুন মানসিকভাবে তাকে মেরে ফেলেছিল। সে শুধু শারীরিকভাবেই বেঁচে আছে, কিন্তু মানসিকভাবে সে মারা গেছে। আর এটাও সমান অপরাধ, যার শাস্তি মুনকে পেতেই হবে। অন্যদিকে পুলিশ স্টেশনে একজন অফিসার গিয়ে সকলকে জানায় যে মুনের অ্যারেস্ট ওয়ারেন্ট বাতিল হয়ে গেছে। এই কথা শুনে তো সকলেই অনেক বেশি রেগে যায় যে এটা কিভাবে সম্ভব, এমন একজন অপরাধীর অ্যারেস্ট ওয়ারেন্ট বাতিল করা হয়েছে। এদিকে ডাউন মিস চায়ের পরিবারের সাথে দেখা করতে যায়। তো সে যখন তাদের সাথে কথা বলছিল তখনই তার কাছে একটা ফোন কল আসে আর তাকে জানানো হয় মুন মারা গেছে। ডাউন তো এটা শুনতে পেয়েই শকড হয়ে যায় যে এ কিভাবে সম্ভব। অপরদিকে আমরা বিটনাকে নিজের অফিসে যেতে দেখি, যেখানে তার একজন কলিগ তাকে বলছিল আজকে বিটনাকে একটু বেশি হ্যাপি লাগছে, কি হয়েছে? তো এর জবাবে বিটনা বলতে থাকে সে এত হ্যাপি কারণ সে আজ মনের মতো একটা বিচার করতে পেরেছে, তাই তার অনেক ভালো লাগছে। আর এ কথা বলেই সে মেন্ডোর দিকে তাকায়। তারা দুজনে ইশারায় কিছু একটা বলে। তখনই আমাদের এই ঘটনার 12 ঘন্টা আগের দৃশ্য দেখানো হয়। মুনকে যখন পুলিশ স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয় তখন বিটনা মিস চায়ের ভয়েস নকল করে তাকে ফোন করে আর একটা জায়গায় ডেকে পাঠায়। আর যখন মুন সেখানে পৌঁছায় তখনই সে বিটনা আর মেন্ডোকে সেখানে দেখতে পায়। সে তো তাদেরকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না তার সাথে হচ্ছেটা কি। তখনই বিটনা তাকে বলতে থাকে যে তার আসল বিচার তো এখন শুরু হবে। ঠিক তখনই বিটনার হাতে হেলের সেই ম্যাজিক্যাল ছুরিটা চলে আসে। আর মুন যখন এসব দেখে সে তো অনেক বেশি ঘাবড়ে যায়। সে তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বিটনা নিজের ম্যাজিকের সাহায্যে মুনকে অন্য একটা দুনিয়ায় নিয়ে চলে আসে। সেখানে সে মুনকে ঠিক সেভাবেই মারতে থাকে যেভাবে সে মিস চাকে টর্চার করত। আর মারতে মারতে এক পর্যায়ে মনের অবস্থা এত বেশি খারাপ হয়ে যায় যে সে নিজের সব দোষ স্বীকার করে আর মৃত্যু ভিক্ষা চাইতে থাকে। তখনই বিটনা তার সেই ছুরিটা দিয়ে মুনকে সেখানেই মেরে হেলে পাঠিয়ে দেয়। এরপর দৃশ্য চলে আসে বর্তমানে। পুলিশ মুনের মৃতদেহ উদ্ধার করে। সেখানে তারা তার মাথায় কিছু একটা লেখা দেখতে পায়। এরপরই তারা আশেপাশের সব কিছু চেক করতে থাকে, কিন্তু কোথাও এক ফোঁটা রক্তের দাগ বা কোনো মার্ডারের চিহ্নই ছিল না। অন্যদিকে আমরা বিটনা আর মেন্ডোকে শপিং করতে দেখতে পাই। মেন্ডো তখন বিটনাকে বলতে থাকে সে হেলের দুজন ডেভিলের সাহায্যে এই জায়গার সমস্ত প্রমাণ মুছে দিয়েছে। এমনকি বিটনার সকল ফিঙ্গারপ্রিন্টও তারা নিজেদের ম্যাজিক দিয়ে রিমুভ করে দিয়েছে। কারো পক্ষে এখন তাদের ধরা সম্ভব নয়। এরপরই সে বিটনাকে জিজ্ঞেস করে বিটনা কেন মুনের ডেড বডিটা বাইরে ফেলে রেখেছিল। জবাবে বিটনা বলে সে আসলে দুনিয়াকে দেখাতে চায় যে অপরাধীদের কিভাবে শাস্তি দেওয়া উচিত, এজন্যই সে তার বডি বাইরে ফেলে রেখেছে। এদিকে পুলিশ স্টেশনে সকল পুলিশ মুনের এই মিস্টেরিয়াস মার্ডার নিয়ে একটা মিটিংয়ে বসে, যেখানে মুনের রিপোর্ট চলে এলে তারা জানতে পারে মুনের কপালে যে লেখাটা ছিল সেটার অর্থ হলো হেল। অন্যদিকে মেন্ডো বিটনাকে বলছিল যে তাদের এখন বাকি টাস্কগুলো কমপ্লিট করতে হবে আর দ্রুত ফিরে যেতে হবে। এরপর সে বলে সব আসামিদের খবর পুলিশের কাছেই থাকে, তাই তাদের ব্যাপারে জানতে চাইলে বিটনাদের ডাউনের সাহায্য নেওয়া দরকার। মেন্ডো তখন বিটনাকে বলে সে যেন ডাউনের সাথে বন্ধুত্ব করে নেয়, তাহলে তাদের কাজের জন্য খুব সুবিধা হবে। তার কাছ থেকে অনেক ইনফরমেশন জোগাড় করা যাবে। এটা শুনে বিটনা বলতে থাকে তার মনে হয় না ডাউন তার সাথে বন্ধুত্ব করতে চাইবে। তো পরের দৃশ্যেই আমরা বিটনাকে তার কলিগদের সাথে লাঞ্চ করতে দেখি। তখন টিভিতে একজন ব্যক্তিকে নিয়ে নিউজ হচ্ছিল যার নাম ছিল চাং। তো বিটনা এই ব্যক্তির পরিচয় সম্পর্কে তার কলিগদের কাছে জিজ্ঞেস করে। তার এই কথা শুনে সবাই তো অবাক হয়ে যায় আর বলতে থাকে অ্যাক্সিডেন্টের পরে তার হয়তো মেমোরিতেও সমস্যা হয়েছে, এ কারণেই সে এই ব্যক্তিকে চিনতে পারছে না। এরপর তারা জানায় এই ব্যক্তির বড় ছেলের সাথেই বিটনার এঙ্গেজমেন্ট ফিক্সড হয়েছিল, কিন্তু বিটনা সেটা ভেঙে দিয়েছিল। এসব শুনে সে মনে মনে বলতে থাকে যাক, আসল বিটনা একটা ভালো কাজই করেছিল। অপরদিকে আমরা টিভিতে দেখানো সেই ব্যক্তি অর্থাৎ চাং আর তার বড় ছেলেকে দেখতে পাই। তারা বিটনার ব্যাপারেই কথা বলছিল। তো এরপরই আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই।
যেখানে মিস চা আর ডাউন একসাথে বসে কথা বলছিল। মিস চা এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল আর সে নিজের লাইফে এখন বেশ হ্যাপি। সে ডাউনকেও জানায় মুন মারা যাওয়ার পরে বিটনা সেদিন তার সাথে দেখা করতে গিয়েছিল। সে তাকে অনেক মোটিভেট করেছিল আর তার কারণেই চা এত দ্রুত সুস্থ হয়ে উঠতে পেরেছে। সেই জন্য সে বিটনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। ডাউন তো এসব কথা শুনে বেশ অবাক হয়ে যায়। সে বিটনার ব্যাপারটাই বুঝতে পারে না। যাই হোক, তো পরবর্তীতে আমরা ডাউন আর বিটনাকে একসাথে দেখতে পাই, যেখানে তারা একসাথে ড্রিঙ্ক করছিল। বিটনা তখন তাকে জিজ্ঞেস করে তার কাছে কি এমন কোনো কেস আছে যেগুলো সে সলভ করতে পারছে না। এই সময় ডাউন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই সে অনেক উল্টো পাল্টা কথা বলতে থাকে। সে বিটনাকে বলে সে ছোটবেলায় 3 জন ব্যক্তিকে মেরে ফেলেছিল। বিটনা তো এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। ডাউনও বলতে থাকে তার এই সিক্রেট কেউ জানে না। এরপর সে বলে সে অনেক খারাপ মানুষ, তার তো হেলে চলে যাওয়া উচিত। বিটনা তখন তাকে বলে সে তো ডাউনকে অনেক ভালো মানুষ ভেবেছিল, অথচ তার আড়ালে এসব লুকিয়ে আছে। সেও একজন খারাপ মানুষ, সে তো হেলই ডিজার্ভ করে। কথা বলেই বিটনা নিজে সেই ছুরিটা বের করে আর ডাউনকে সেটা দিয়ে আঘাত করে। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমাদের ডাউনের ছোটবেলার ঘটনা দেখানো হয়। ডাউন একদিন স্কুল থেকে নিজের বাড়িতে ফিরে আসে। তখনই সে দেখতে পায় তার মা আহত অবস্থায় মেঝেতে পড়ে আছে আর তাদের পুরো ঘরে রক্ত ছিটিয়ে আছে। এটা দেখেই তো সে একেবারে স্তব্ধ হয়ে যায়। তখনই ডাউন নিজের সামনে এক ব্যক্তির প্রতিচ্ছবি দেখতে পায়, যার হাতে কিনা একটা হাতুড়ি ছিল। তখনই তার মা তাকে বলতে থাকে ডাউন যেন এখান থেকে পালিয়ে যায়। এরপরই কাহিনী আবারও চলে আসে বর্তমানে, যেখানে বিটনা ডাউনকে মারতে পেরে বেশ হ্যাপি ছিল। সে তাকে হেলে পাঠাতেই যাবে, কিন্তু তখনই সেখানে হেলের প্রধান বেল চলে আসে। সে বিটনাকে বলে সে আবারও একজন ভুল ব্যক্তিকে সিলেক্ট করেছে। সে কি কখনো ঠিকঠাকভাবে মানুষ চিনতে পারে না? তো এরপর সে এটা বলে যে সে এখন নিজের শক্তি দিয়েই ডাউনকে জীবিত করবে, কিন্তু এর শাস্তি হিসেবে এখন বিটনাকে এই 1 বছরের মধ্যে আরো 10 জন অপরাধীকে শাস্তি দিতে হবে। অর্থাৎ এখন তাকে 1 বছরের মধ্যে মোট 20 জনকে হেলে পাঠাতে হবে। বেচারির তো এই কথা শুনে অবস্থাই খারাপ। 10 জনকেই সে হেলে পাঠাতে পারছিল না ঠিক মতো, সেখানে এখন 20 জনকে পাঠাতে হবে। তার কাজ তো আরো বেশি বেড়ে গেল। তো এরপরই দেখা যায় বেল নিজের শক্তির মাধ্যমে ডাউনকে আবারও জীবিত করে সেখান থেকে চলে যায়। আর যখন ডাউন চোখ খোলে তখন সে দেখতে পায় তার শরীরের আঘাতগুলো নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে। সে তো এটা দেখে একদমই শকড হয়ে যায়। পরের দৃশ্যে আমরা ডাউনকে পুলিশ স্টেশনে দেখতে পারি, যেখানে সে নিজের সাথে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনা সকলকে খুলে বলছিল। তখনই তার বস তাকে একটা মেশিনে ফু দিতে বলে, এটা চেক করার জন্য যে ডাউন কতটা ড্রিঙ্ক করেছে, কারণ তার মনে হচ্ছিল যে সে ড্রিঙ্ক করার ফলেই এসব উল্টো পাল্টা কথা বলছে। তো ডাউনও সেই মেশিনে ফু দিলে দেখা যায় সে এখনো ড্রাঙ্ক। সিনিয়র পুলিশ অফিসার তখন বলতে থাকে ডাউন যেন এসব উল্টো পাল্টা কথা বলা বন্ধ করে। ডাউন তো বলতে থাকে সে মোটেই মিথ্যা কথা বলছে না। বিটনা গতকাল রাতে তাকে ছুরি দিয়ে আঘাত করেছিল, এমনকি একসময় সেই ছুরিটা তার হাত থেকে ভ্যানিশও হয়ে গিয়েছিল, কিন্তু কেউই তো তার এসব কথা বিশ্বাসই করে না আর কোনো মতে তাকে চুপ করায়। এরপর বিটনাকে সরি বলে সেখান থেকে তাকে পাঠিয়ে দেয়। এরপরে বিটনা মেন্ডোকে এই সমস্ত ঘটনা খুলে বলে। তো তারা যখন কথা বলছিল তখনই একটা মেয়ে এসে বিটনার দিকে ছুরি তাক করে আর বলতে থাকে সে এখানে কি করে এসেছে, সে তো তাকে রিয়েল হেলে পাঠিয়ে দিয়েছিল। এখানে আমরা জানতে পারি এই মেয়েটাও একটা ডেভিল ছিল আর সেই বিটনার ফেক হেলের রাস্তা পরিবর্তন করে দিয়ে তাকে রিয়েল হেলে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সে তো আর বিটনার আসল পরিচয় জানতো না, তাই সে তাকে এভাবে বলছিল। মেন্ডো তখন কোনোভাবে তাকে জানায় এটা তাদের জাজ জাস্টিটিয়া। এই কথা শুনে তো সেই ডেভিল অনেক বেশি অবাক হয়ে যায়, সেই সাথে সে অনেক খুশিও হয়। এরপর আমরা তাদের 3 জনকে একটা ছাদে বসে কথা বলতে দেখি, যেখানে মেন্ডো তাকে সব কিছু খুলে বলে। এই সব শুনে তো সেই ডেভিল অনেক বেশি স্যাড ফিল করে,
আর তাদের কাছে ক্ষমা চেয়ে বলতে থাকে তার কারণেই আজ তারা এই অবস্থার শিকার হয়েছে। সে অনেক দুঃখিত। তো সে এখানে জানায় এই দুনিয়ায় তার নাম লি। তো এরপরই লি বিটনাদের মিশনে তাদের হেল্প করার কথা জানায়। অন্যদিকে আমরা ডাউনকে দেখতে পাই, যে কিনা হসপিটালে গিয়ে নিজের সব চেক আপ করাচ্ছিল। ডাক্তার জানায় সে সম্পূর্ণ পারফেক্ট আছে। তো যখন ডাউন সেখান থেকে ফিরছিল তখনই বিটনা তার সাথে কথা বলতে আসে। এবার সে তাকে নিয়ে একটা নদীর ধারে চলে যায়। সেখানেই সে ডাউনকে নিজের সত্যিটা বলে। সে জানায় সে মানুষ নয়, সে একজন ডেভিল, আর সে হেল থেকে এখানে এসেছে। কিন্তু ডাউন তো তার কথা বিশ্বাসই করছিল না। তখনই বিটনা তার সেই ম্যাজিক্যাল ছুরিটা নিজের হাতে নিয়ে আসে আর বলতে থাকে গতরাতে তার সাথে যেসব হয়েছে সবটাই সত্যি ছিল। এই সব কিছু দেখে তো ডাউন বিটনার কথা বিশ্বাস করতে বাধ্য হয়। তো এরপরই বিটনা তাকে হুমকি দিয়ে বলতে থাকে সে যেন তার থেকে দূরে থাকে। তো দৃশ্য এখানেই কাট হয়। এরপর আমরা একটা কাপল আর তাদের বাচ্চাকে দেখতে পাই, যারা কিনা নিজের গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। সেই বাচ্চাটার নাম ছিল জুহি। এখানে তার মা বাইজং গাড়ি ড্রাইভ করছিল আর তার বাবা দাইয়ং পিছনের সিটে বসেছিল। কিন্তু হঠাৎই তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটা নদীর ভেতরে পড়ে যায়। জুহির বাবা তখন বলতে থাকে বাইজং যেন জুহিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাইজংও তখন কোনো মতে জুহিকে নিয়ে নদীর পাড়ে উঠে আসে। এরপর সে আবারও পানির নিচে তাদের গাড়ির কাছে যায়। দায়ং সেখান থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করছিল, কিন্তু তার সিট বেল্টটা কোথাও একটা আটকে যাওয়ায় সে আর বের হতে পারছিল না। জুহির মাও সেখানে যায় আর তাকে বের করার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু সে পারছিল না। আর এতে করে জুহির বাবার সেখানেই মৃত্যু হয়। পরের দৃশ্যে আমরা দেখি এই মৃত্যুর জন্য দায়ং এর মা বাইজংকেই দোষারোপ করতে থাকে। এমনকি সে তাকে অনেক মারতেও থাকে আর বলতে থাকে সে তার নাতিকে কিছুতেই বাইজং এর কাছে থাকতে দিবে না। তো এরপরই দৃশ্য চলে যায় কোর্ট রুমে, আর সেখানেই আমরা তাদের সবাইকে দেখতে পাই, যেখানে বাইজং নিজের শাশুড়ির উপরে কেস করেছিল আর তার উপরে ব্লেম ছিল সে জুহিকে কিডন্যাপ করেছে আর বাইজং এর থেকে তাকে লুকিয়ে রেখেছে। তো বিটনা যখন জুহির দাদিকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন জুহির দাদি তো উল্টো তার উপরেই রেগে যেতে থাকে আর সে এত বেশি উত্তেজিত হয়ে পড়ে যে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়া হয়, কারণ এখানে এমন ব্যবহার করাই যাবে না। তো বিটনার পর বাইজং এর সাথে কথা বলতে তার কাজের জায়গায় চলে যায়। এখানে বাইজং বিটনাকে জানায় সে জুহির আসল মা নয়, কিন্তু সে সব সময় তাকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছে, তাকে আগলে রেখেছে। জুহির আসল মা মারা যাওয়ার পরে দায়ং তাকে বিয়ে করেছিল আর তারা ভালোবেসেই একে অপরকে বিয়ে করেছিল। তারা তিনজন মিলে অনেক ভালো ছিল তাদের জীবনে, কিন্তু কিভাবে যে এসব হয়ে গেল এই কথা বলেই সে কাঁদতে থাকে। এদিকে আমরা দেখি ডাউন ডেভিলের ব্যাপারে অনেক কিছু সার্চ করছিল। এরপর থেকেই সে বিটনার পিছু করতে শুরু করে। বিটনা তো এটা দেখে অনেক বিরক্ত হয়। সে তাকে ভয় দেখানোরও চেষ্টা করে, কিন্তু তবুও ডাউন তার পেছনেই পড়েছিল। সে কোনোভাবেই তার পিছু ছাড়ছিল না। এদিকে বিটনা মেন্ডোকে জানায় সে জুহির দাদির সাথে দেখা করতে যাবে, আর যখন সে নিজের বাড়ি থেকে বের হয় তখন সে সেখানে ডাউনকে দেখতে পায়। এটা দেখেই সে সোজা ডাউনের কাছে যায়। তখনই সে লক্ষ্য করে ডাউন তো নিজের পেনের মধ্যে একটা হিডেন ক্যামেরা লুকিয়ে রেখেছে। এটা দেখেই বিটনা বুঝতে পারে মূলত এ কারণেই ডাউন এতদিন বিটনার পিছু করছিল, যাতে করে সে তার বিরুদ্ধে কিছু প্রমাণ সংগ্রহ করতে পারে। তো বিটনা এসব বুঝতে পেরে সেই পেনটাই ভেঙে ফেলে। এরপর সে ডাউনের সাহায্যেই জুহির দাদির বাড়িতে চলে যায়, আর সেখানে গিয়ে সে তাকে জুহির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এক পর্যায়ে তারা জানতে পারে জুহির দাদি জুহিকে নিজের বাড়িতেই লুকিয়ে রেখেছে। এই সমস্ত কিছু দেখে ডাউনের বারবার নিজের ছেলেবেলার কথাই মনে পড়ছিল। জুহির দাদি জানায় তার ছেলে মারা যাওয়ার পরের দিনেই সে বাইজংকে অন্য একটা পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় দেখেছিল। এমনকি তার অন্যান্য আচরণও কখনোই তার সুবিধাজনক মনে হতো না, আর এ কারণেই সে নিজের নাতিকে তার সাথে না পাঠিয়ে নিজের কাছে লুকিয়ে রেখেছে, কারণ সে বাইজংকে এইসব দেখার পর কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। তো বিটনায়ের পর জুহির কাছে যায়
তার সাথে কথা বলতে। এই সময় জুহি বিটনাকে নিজের ড্রয়িং বই দেখায়। তার আঁকানো ড্রয়িং দেখে বিটনা তো অবাক হয়ে যায়। ডাউন সেখানে গেলে বিটনা তাকেও এটা দেখায়। এরপর যখন তারা জুহিকে এই ছবির ব্যাপারে জিজ্ঞেস করে, তখন জুহি বলে যেদিন তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন বাইজং আগে থেকেই তার বাবার সিট বেল্টে কিছু একটা লাগিয়ে রেখেছিল, আর এ কারণেই তার বাবা সিট বেল্ট খুলতে পারেনি। এরপরে সে ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছিল। তারপর যখন জুহিকে নিয়ে সে পানি থেকে উঠে এসেছিল, তখন সে জুহিকে হুমকি দিয়ে বলেছিল যে জুহি যেন এই ব্যাপারে কাউকে কিচ্ছু না বলে। এমনকি সে জুহিকে অনেক টর্চারও করত। সকলেই তো এইসব শুনে একেবারে শকড হয়ে যায়। তারা এরপর জুহির দাদিকে আশ্বস্ত করে যে তারা এই সম্পূর্ণ ব্যাপারটা দেখছে, সে যেন কোনো চিন্তা না করে। এ বলেই তারা সেখান থেকে চলে যায়। বাইরে গিয়ে ডাউন বিটনাকে বলে নিশ্চয়ই একটা ছোট বাচ্চার কথা বিশ্বাস করা তাদের উচিত হবে না। সে এটা বলছিল কেননা ছোটবেলায় যখন সে নিজের মায়ের ওই ঘটনার শিকার হয়েছিল আর এরপর পুলিশ স্টেশনে এসে ওই সমস্ত কিছু জানিয়েছিল, তখন কেউই তার কথা বিশ্বাস করেনি। সে নিতান্তই বাচ্চা বলে। কিন্তু বিটনা বলতে থাকে সে বাচ্চাটার কথা বিশ্বাস করেছে, কেননা বাচ্চারা কখনোই মিথ্যা কথা বলে না। ডাউন তো তার কথা শুনে অবাক হয়ে যায়। সেই সাথে সে অনেক বেশি ইমোশনালও হয়ে পড়ে। পরবর্তীতে আমাদের কোর্টের দৃশ্য দেখানো হয়, যেখানে বিটনা জানায় যেহেতু জুহি নিজের ইচ্ছাতেই তার দাদির সাথে থাকছে, তাই এতে তার দাদির কোনো দোষ নেই, তাই তাকে কোনো প্রকার শাস্তি দেওয়া হবে না। তবে যদি সে জুহিকে নিজের কাছে রাখতে চায় তবে অবশ্যই জুহির মায়ের অনুমতি নিতে হবে। জুহির দাদি তো এই কথা শুনে নিজের নাতির জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখি বাইজং জুহিকে বাড়িতে নিয়ে গিয়ে অনেক টর্চার করছে আর তাকে মেরে ফেলারও ভয় দেখাচ্ছে। আর এই সব কিছু বিটনা তার ম্যাজিকের মাধ্যমে দেখতে পাচ্ছিল। এটা দেখেই তো তার প্রচন্ড রাগ হয়ে যায়। সে তখনই সেখানে পৌঁছে যায়। বিটনা এবার বাইজংকে জিজ্ঞেস করে জুহি কোথায় আছে। জবাবে বাইজং বলতে থাকে সে তো নিজের বাড়িতে গিয়েছে। বিটনা তখন তার পেছন থেকে সেই ম্যাজিক্যাল ছুরিটা বের করে আনে আর সেটা এবার বাইজং এর পিঠে সজোরে বসিয়ে দেয়, কারণ সে যা অপরাধ করেছে তার জন্য তার এই শাস্তি প্রাপ্য। এ কারণেই বিটনা তাকে মেরে এবার হেলে পাঠিয়ে দিয়েছে। আর এই কাজ করতে পেরে সে মন থেকেও অনেক বেশি শান্তি পাচ্ছে। তো বিটনা যখন বাইজিংকে হেলে পাঠিয়ে চলে আসছিল, তখনই রাস্তায় তার সাথে ডাউনের দেখা হয়। ডাউন বিটনাকে একটা কোল্ড ড্রিঙ্কস অফার করে। এরপর তারা একটা পার্কে গিয়ে একসাথে বসে গল্প করতে থাকে আর ওই কোল্ড ড্রিঙ্কস খায়। তারা এভাবেই সেখানে অনেকটা সময় কাটায়। পরবর্তীতে বিটনা যখন লি আর মেন্ডোর সাথে বসে ডিনার করছিল, তখনই সে তাদের ডাউনের সাথে দেখা হওয়ার ব্যাপারে সবকিছু বলতে থাকে। তখন মেন্ডো তাকে জিজ্ঞেস করে সে কি ডাউনকে পছন্দ করতে শুরু করেছে। বিটনা বলে সে কি পাগল হয়ে গেছে নাকি। তখন লি তাকে বলে এমনিতেও মানুষ আর ডেমনের মধ্যে কখনোই ভালোবাসা হতে পারে না, কেননা এটা বেলের রুলস। একজন ডেমন বা ডেভিল আর মানুষের মধ্যে কখনোই কোনো সম্পর্ক করা যাবে না। আর যদি কেউ এই রুলস ব্রেক করে আর কোনো হিউম্যানকে ভালোবেসে ফেলে, তাহলে বেল নিজে তাকে মেরে ফেলবে। যাই হোক, তো এইসব বলে মেন্ডো আর লি সেখান থেকে চলে যায়। তখন বিটনা কিছু একটা ভাবতে থাকে। ফ্ল্যাশব্যাকে আমরা বাইজং আর জুহির কাহিনী দেখতে পাই। তখনও তাদের কেসটা চলছিল। একদিন যখন জুহি নিজের স্কুল থেকে তার দাদির কাছে ফিরছিল, তখনই এক বৃদ্ধ মহিলার সাথে তার দেখা হয়। আর সে ওই বৃদ্ধ মহিলাকে সাহায্য করলে মহিলা জুহিকে একটা জুস গিফট করে। সেই সাথে সে তাকে এটাও বলে যে এটা ছোটরা খেতে পারে না, এটা শুধুমাত্র বড়দের জন্য। জুহি তো খুশি মনে সেই জুসটা নিয়ে বাড়ি ফিরে যায়। অন্যদিকে সেই বৃদ্ধ মহিলা বাইজং এর সাথে দেখা করে জানায় কাজ হয়ে গেছে। অর্থাৎ এই জুসটা বাইজংই ওই বৃদ্ধাকে দিয়েছিল জুহিকে দেওয়ার জন্য, যাতে করে জুহি এটা নিজের দাদিকে দেয়। আর এটাতে সে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। এদিকে বাড়ি ফিরে জুহি নিজের দাদিকে এই জুসটা দেয় আর এটা খাওয়ার কিছুক্ষণ পরেই সে অজ্ঞান হয়ে পড়ে। এরপরই সেখানে বাইজং চলে আসে আর জুহিকে নিজের সাথে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে সে জুহিকে অনেক বেশি টর্চার করতে থাকে, যেটা আমরা আগেই দেখেছিলাম। তখনই বাইজং এর কাছে একটা ফোন কল আসে, যেখানে একটা মেয়ে তাকে বলছিল সে জানে যে বাইজং তার স্বামীকে মেরে ফেলেছে। তার কাছে এই সব কিছুর প্রমাণও আছে। এরপর সে বাইজংকে একটা জায়গায় দেখা করার জন্য ডেকে পাঠায়। মূলত এই ফোনটা মেন্ডোই করেছিল আর সেই মেয়ের ভয়েসে
তার সাথে কথা বলেছিল। বাইজং জুহিকে হুমকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সেই সময়। তো সে চলে যাওয়ার পরই জুহি দ্রুত বাইরের একটা টেলিফোন বুথে যায় আর ডাউনকে ফোন করে আর তাকে সমস্ত ঘটনা বলতে থাকে। তার কথা শুনে তো ডাউন দ্রুত জুহির কাছে চলে আসে আর তাকে সামলে নেয়। এদিকে বাইজং যখন সে স্থানে পৌঁছায় সে দেখতে পায় একটা গাড়ি পানির ভেতর থেকে তার দিকেই এগিয়ে আসছে, যেটা দেখে সে তো অনেক বেশি ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে হয়তো তার স্বামীর মৃত আত্মা ফিরে এসেছে, কিন্তু সে ওই গাড়ির ভেতর থেকে বিটনা আর মেন্ডোকে বেরোতে দেখে। এটা দেখে সে আরো বেশি অবাক হয়ে যায়। বিটনা তখন তাকে বলে সে খুব ভালোভাবেই জানে বাইজং নিজের স্বামীকে মেরে ফেলেছে, তাই সে যেন চুপচাপ নিজের সব দোষ স্বীকার করে নেয়। কিন্তু বাইজং যখন কোনো কিছুই স্বীকার করছিল না তখন বিটনা তাকে মারতে শুরু করে আর মার খাওয়ার এক পর্যায়ে সে নিজের সমস্ত অপরাধ স্বীকার করে নেয়। এখানে আমরা জানতে পারি বাইজং তার প্রথম স্বামীকেও মেরে ফেলেছিল শুধুমাত্র টাকার জন্য, আর পরবর্তীতে দাইয়ংকেও সে টাকার জন্যই বিয়ে করেছিল। এরপর তাকেও মেরে ফেলেছে, কিন্তু জুহিকে সে বাঁচিয়েছে যাতে করে সকলে তার কথা বিশ্বাস করে। তো বিটনা যখন জিজ্ঞেস করে সে জুহিকে এখন কেন নিজের কাছে নিয়ে গেছে, তখন বাইজং বলতে থাকে যাতে সে জুহিকে বাথটাবে চুবিয়ে মারতে পারে, এরপর তার সমস্ত ইন্স্যুরেন্স নিজের করে পেতে পারে। বিটনা এই সব কিছু শুনে বাইজংকেও তার তৈরি ম্যাজিক্যাল দুনিয়াতে নিয়ে যায় আর ঠিক সেভাবেই টর্চার করতে থাকে যেভাবে বাইজং জুহিকে, তার প্রথম স্বামীকে আর দাইয়ংকে করেছিল। এরপর বিটনা তাকে রিয়েল দুনিয়ায় নিয়ে আসে আর তাকে নিজের ছুরি দিয়ে মেরে ফেলে। সে তার মাথাতেও সেই সিম্বলটা দিয়ে দেয় যেটা কিনা মনের মাথাতেও ছিল। এর কিছুক্ষণ পরেই মেন্ডো নিজের ডেমন সেনাদের নিয়ে সেখানে চলে আসে, যেখানে তারা সমস্ত কিছু ঠিক আগের মতো করে দেয়, এমনকি বিটনার শরীর থেকেও সমস্ত কিছু রিমুভ করে দেয়। এরপর তারা বিটনাকে জিজ্ঞেস করে এবার তারা এই ডেড বডি কোথায় রাখবে। এখানেই দৃশ্য কাট হয়, দৃশ্য চলে আসে বর্তমানে। পরদিন পুলিশ স্টেশনের ঠিক সামনে বাইজং এর ডেড বডি খুঁজে পাওয়া যায়। মেন্ডো তাকে জিজ্ঞেস করে সে এবার পুলিশ স্টেশনের সামনেই কেন ডেড বডিটা রেখেছে। বিটনা বলে যাতে করে ডাউন আবারও তার কাছে আসে, কেননা সে খুব ভালোভাবেই জানতো এই বডিটা দেখে ডাউন প্রথমে তার কথাই মাথায় আনবে, এরপর তার সাথে দেখা করতে আসবে। আর সে এটা করেছে কারণ ডাউনের সাথে সময় কাটাতে তাকে বিরক্ত করতে বিটনার অনেক ভালো লাগে। অন্যদিকে পুলিশ বাইজং এর ডেড বডি ইনভেস্টিগেশন করে বুঝতে পারে মন আর বাইজংকে একই ব্যক্তি মেরেছে। এই সময় ডাউন বাইজং এর পেটে একটা ছুরির আঘাতের চিহ্ন দেখতে পায়, যেমনটা বিটনা তাকেও করেছিল। সে বুঝতে পারে এ সবের পেছনে বিটনাই রয়েছে। পরের দৃশ্যে আমরা বিটনার অফিসে চাং নামক সেই ব্যক্তিকে দেখতে পাই, যেখানে সে নিজের বড় ছেলে তাইগুর সাথে এসেছিল, আর এই তাইগুর সাথেই বিটনার এঙ্গেজমেন্ট হয়েছিল। চাং বিটনাকে রাতের ডিনারের জন্য তাদের বাড়িতেও ইনভাইট করে আর বিটনাও এটা অ্যাকসেপ্ট করে নেয়। রাতে বিটনা তাদের বাড়িতে পৌঁছেও যায়, আর এখানে আমরা জানতে পারি বিটনাকে চাংই জাজ বানিয়েছিল। সেই সাথে আমরা বিটনার ফ্যামিলি সম্পর্কেও জানতে পারি। তার ফ্যামিলি আর্জেন্টিনাতে থাকতো আর তার ভাই সেখানে একটা চাইনিজ রেস্টুরেন্টে কাজ করত। চাং বিটনাকে তার অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। বিটনা তখন বলে তার সেদিনের ব্যাপারে তেমন কিছুই মনে নেই। এরপরই তাইগু বিটনাকে বলে সে যেন নিজের সেই ছোট বাড়িটা ছেড়ে তাদের সাথে এসে এখানে থাকে, কিন্তু বিটনা তাকে মানা করে দেয়। যাই হোক, ডিনার শেষে সে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। চাং বিটনাকে অনেক খাবারও প্যাক করে দিয়ে দেয়। পরবর্তীতে বিটনা সেগুলো নিয়ে লির সাথে দেখা করে। লি তো এত খাবার দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর সেগুলো সাথে সাথে খেতে শুরু করে। সে লিকে জিজ্ঞেস করে সে যার বডিতে আছে সে কি করে মারা গিয়েছিল। জবাবে লি বলতে থাকে এই মেয়েটা অনাথ ছিল আর ছোটবেলা থেকেই সে অনেক বেশি পরিশ্রম করে টাকা জমাতো, কিন্তু তার এই জমানো টাকাগুলো তার এক বন্ধু তার থেকে কেড়ে নিয়েছিল আর এ কারণেই সে নিজেকে শেষ করে দিয়েছিল। এরপর লি বিটনাকে মেন্ডোর বডির সম্পর্কে জিজ্ঞেস করে। বিটনা জানায় মেন্ডো যার শরীরে আছে সে অনেক বেশি পরিশ্রম করত আর এত বেশি কাজ করতে গিয়েই তার মৃত্যু হয়েছে। তো এখানেই দৃশ্য কাট হয়। আমরা বিটনাকে পুলিশ স্টেশনে দেখতে পাই। ডাউন তাকে জিজ্ঞেস করার জন্য সেখানে ডেকে পাঠিয়েছিল, কিন্তু জিজ্ঞাসাবাদ করেও তারা বিটনার থেকে কোনো ক্লুই পায় না। তাই ডাউনকে বাধ্য হয়ে বিটনাকে ছেড়ে দিতে হয়। এরপর সে ডাউনের গাড়িতে করেই বাড়ি ফিরতে থাকে। তো তারা যখন গাড়ি থেকে নামে তখনই সেখানে একজন বৃদ্ধা চলে আসে।
সে তাদের একসাথে দেখে ডাউনকে উদ্দেশ্য করে বলতে থাকে সে যেন বিটনার থেকে দূরে থাকে, কেননা তারা যদি একসাথে থাকে তবে তাদের দুজনের মধ্যে কেউ একজন মারা যাবে। বিটনা তো এই কথা শুনে বলতে থাকে, আপনি কিভাবে জানলেন যে আমি এর আগে একবার মারা গিয়েছিলাম? বৃদ্ধা তার কথা শুনে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তখন বিটনা খুব হাসতে থাকে। রাতে ডাউন সেই বৃদ্ধার বলা কথাগুলোই ভাবছিল। তখনই তার কাছে তার অফিসের সিনিয়র কিম আর বাকি কলিগরা চলে আসে। তারা সকলে একসাথে পার্টি করার জন্য খাবার নিয়ে সেখানে এসেছিল। আর এখানেই আমরা জানতে পারি ছোটবেলায় ডাউনের মা মারা যাওয়ার পরে সে কিমের ফ্যামিলির সাথেই থেকেছে। আর জব হয়ে যাওয়ার পর সে নিজের গাড়িতে একটা ছোট্ট ভ্যান অ্যাড করে নিয়েছে। এখন সে সেখানেই থাকে। তো এখানে তারা সকলেই বেশ এনজয় করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ডাউন তার এই কেসগুলো সলভ করার চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনো ক্লুই খুঁজে পায় না। এরপর সে সেই স্থানে যায় যেখানে বাইজং এর মৃত্যু হয়েছিল। সেখানে সে একটা ক্যান দেখতে পায়, যেটা দেখে তার মনে পড়ে বিটনাও কোনো ড্রিঙ্ক খাওয়ার পরে তার ক্যানটা এভাবেই ফোল্ড করে ফেলে দেয়। তো এটা দেখেই সে কিছু একটা ভাবতে থাকে। অন্যদিকে আমরা বিটনাকে দেখি কেউ একজন তার বাড়ির কলিং বেল বাজায়। তো বিটনা যখন ডোর ওপেন করে সে দেখতে পায় তার বাড়ির মালকিন তার জন্য রাইস কেক এনেছে। সে বিটনাকে সেটা দিয়ে সেখান থেকে চলে যায়। তো বিটনা যখন কেক নিয়ে নিজের ঘরে ফিরে যাচ্ছিল তখনই সে তার সামনের ফ্ল্যাট থেকে ডাউনকে বের হতে দেখে। অর্থাৎ ডাউন এখন বিটনার বিল্ডিং এ শিফট হয়ে গেছে। বিটনা তো তাকে দেখে বেশ খুশি হয় আর সে জিজ্ঞেস করে ডাউন এখানে শিফট করেছে কেন? জবাবে ডাউন বলতে থাকে সে বিটনা আর তার ভেতরে থাকা ডেমন দুজনকেই ভালোভাবে জানতে চায়, এজন্যই এখানে এসেছে। বিটনা তো তার এই কথা শুনে স্মাইল করতে থাকে। ঠিক তখনই তার বুকে অনেক বেশি ব্যথা হতে শুরু করে আর সে তখনই মাটিতে পড়ে যায়। ডাউন তো দ্রুত তার কাছে এসে তাকে ধরে ফেলে। সে দেখে বিটনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। তাই সে বিটনাকে নিয়ে দ্রুত হসপিটালে পৌঁছায়। সেখানেই তার ট্রিটমেন্টও শুরু হয়। কিছুক্ষণ পরেই বিটনার জ্ঞান ফিরে আসে। সে ডক্টরের কাছে তার হঠাৎ বুকে ব্যথার কারণ জিজ্ঞেস করে। ডাক্তার বলতে থাকে হঠাৎ করেই তার হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল, এ কারণেই এমনটা হয়েছে। তো বিটনা এই ব্যাপারে ডাক্তারকে জিজ্ঞেস করলে সে এর কোনো উত্তরই দিতে পারে না, কেননা এটা তো তাদেরও অজানা ছিল। তো এরপর দেখা যায় লি আর মেন্ডো সেখানে চলে আসে বিটনাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তখন ডাউনও সেখানে আসে আর জানায় সেই বিটনাকে বাড়িতে নিয়ে যাবে। এরপর সে নিজের গাড়িতে করে বিটনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে থাকে। রাস্তায় তাদের মধ্যে টুকটাক কথাও হয়। তো যখন তারা গাড়ি থেকে নামে তখন সেই বৃদ্ধ মহিলার সাথে তাদের আবারও দেখা হয়। বৃদ্ধ মহিলা বিটনাকে দেখে বলতে থাকে তুমি হসপিটাল থেকে বেঁচে ফিরলে কিভাবে? তার এই কথা শুনে বিটনাও তার সাথে ঝগড়া করতে শুরু করে। এই বৃদ্ধ মহিলার বিটনা কেউই একে অপরকে পছন্দ করত না। ডাউন তখন কোনোভাবে তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। পরের দৃশ্যে আমরা বিটনাকে কিছুটা চিন্তিত দেখতে পাই। সে কিছু একটা ভাবছিল। তখনই তার সাথে দেখা করতে মেন্ডো চলে আসে। বিটনা তাকে বলে সে যেন রিয়েল বিটনার সমস্ত ডিটেলস কালেক্ট করে আনে, কেননা জাস্টিটিয়া খুব ভালোভাবেই বুঝতে পারছিল ডাউন তাকে সন্দেহ করছে, এমনকি তার উপরে নজর রাখারও চেষ্টা করছে। আর যদি সে ডাউনের থেকে বাঁচতে চায় তবে বিটনার সম্পর্কে তার খুব ভালোভাবে জানতে হবে। তো মেন্ডো এখান থেকে চলে যাওয়ার পরই লি বিটনাকে মেসেজ করে আর তার সাথে দেখা করার জন্য ডেকে পাঠায়। রাতে বিটনা লির সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়। তখনই আমরা ডাউনকেও বিটনার পিছু করতে দেখি আর বিটনাও এই ব্যাপারটা বুঝতে পারে। তাই সে খুব দ্রুত একটা গলির মধ্যে চলে যায়। ডাউন যখন সেখানে পৌঁছায় সে বিটনাকে আর দেখতে পায় না। এরপরই আমরা লির সাথে বিটনাকে কথা বলতে দেখতে পাই, যেখানে লি বিটনাকে জানায় একটা শয়তান কাইনুমকে নিয়ে হেল থেকে পালিয়ে এসেছে আর হেলের ডেমনরা তাকে খুঁজে বেড়াচ্ছে। লি আরো বলে বিটনা যদি সেই শয়তান আর কাইনুমকে ধরে লুসিফার আর বেলের কাছে দিতে পারে তাহলে বেল তার প্রতি খুশি হয়ে যাবে আর তার শাস্তি মাফও করে দিতে পারে। বিটনারও এই আইডিয়াটা খুবই পছন্দ হয়, কিন্তু এই কাইনুমটা কি এটা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। অন্যদিকে রিয়েল বিটনার ইনফরমেশন কালেক্ট করতে মেন্ডো বিটনার স্কুলে চলে যায়, যেখানে সে নিজেকে একজন প্রডিউসার হিসেবে পরিচয় দেয়। সে বলে সে জুডিশিয়ারি সিস্টেমের উপরে কাজ করছে আর তাই তার বিটনার ব্যাপারে ইনফরমেশন প্রয়োজন। অন্যদিকে বিটনার লি
মেন ডোর জন্য অপেক্ষা করছিল। এরপর তারা একটা বিল্ডিং এর ভেতর চলে যায়। এই সময় আমরা সেখানে ডাউনকেও দেখতে পাই, যে কিনা আড়াল থেকে বিটনার উপরেই নজর রাখছিল। ডাউনও তাদের পেছনে সেই বিল্ডিং এর ভেতরে ঢুকে যায়। সেখানে গিয়ে সে বিটনাদের খুঁজতে থাকে। এরপর সে একটা রুমে প্রবেশ করে দেখতে পায় সেখানে অনেক মানুষ নিজেদের অদ্ভুত অদ্ভুত হাতিয়ার দিয়ে খাবার তৈরি করছিল। সে এখানে বিটনাদেরও দেখতে পায়। তখনই একজন লোক নিজের ম্যাজিক্যাল উইপন বের করে ডাউনকে জিজ্ঞেস করতে থাকে সে এখানে কেন এসেছে, তার পরিচয় কি। ডাউন তো এটা দেখে বেশ ঘাবড়ে যায়। আমরা বুঝতে পারি এখানে যারা রয়েছে তারা সকলেই ডেমন। ডাউন তখন নিজের পরিচয় দিয়ে বলে সে এখানে একজনকে ফলো করতে করতে এসে পড়েছে। বিটনা তখন ডাউনকে সেভ করার জন্য সকলের উদ্দেশ্যে বলে সে তার ড্রাইভার। যেহেতু সে এখানকার জাজ দ্য গ্রেট জাস্টিটিয়া ছিল, তাই কেউ আর কিছু বলার সাহসই পায় না। এখানে ডাউন দেখতে পায় ডেমনরা নিজের নিজের পাওয়ার দিয়ে সেখানে খাবার বানাচ্ছিল। এখানে একজন ডেমন এসে ডাউনকে শয়তান আর কায়নুমের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তখন বিটনা বলে সে এখানে নতুন, তাই এই ব্যাপারে তেমন কিছুই জানে না। তখন সেই ডেমন কায়নুমের কাহিনী বলতে থাকে। সে জানায় ২৬ বছর পূর্বে একজন শয়তান লুসিফারের কাছ থেকে কায়নুম চুরি করে নিয়েছিল। কায়নুম এমন একটা ম্যাজিক্যাল জিনিস যেটা যেই ডেমনের কাছে থাকবে সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এমনকি সেটা ব্যবহার করে ডেমনরা মানুষের রূপেও ১০০০ বছর বেঁচে থাকতে পারবে। কিন্তু সেই শয়তান যখন কায়নুম নিয়ে হেল থেকে পালাচ্ছিল তখনই তার হাত থেকে কায়নুমটা পড়ে যায়। আর এখন সব ডেমনের কাজ ছিল সেই শয়তান আর কায়নুম দুটোকেই খুঁজে বের করে লুসিফারের কাছে নিয়ে যাওয়া। সেই ডেমন আরো বলে প্রত্যেক ডেমনকেই পৃথিবীতে কোনো একটা টাস্ক পূরণ করার জন্য পাঠানো হয়, আর তারা সেটা পূরণ করার পর আবারও ফিরে যেতে পারে। একথা বলেই সে চলে যায়। তখনই ডাউন বিটনাকে জিজ্ঞেস করে সে কি কাজ সম্পন্ন করার জন্য এখানে এসেছে। বিটনা তার এই কথার জবাব না দিয়ে ডাউনকে নিজের মুখ বন্ধ রাখতে বলে। তখন সেই ডেমনটা আবারও ফিরে আসে আর তাদেরকে ডেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা সেই ডেমনদের তাদের রান্না করা খাবারগুলো লোকেদের মাঝে ডিস্ট্রিবিউট করতে দেখি। একজন বৃদ্ধা এই খাবার দেখে অনেক বেশি খুশি হয় আর সে ওই ডেমনকে জড়িয়ে ধরে আর অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তার কথা শুনে সেই ডেমনটাও ইমোশনাল হয়ে পড়ে আর এটা ডাউনও দেখে ফেলে। তখন সেই ডেমন ডাউনকে এসে রেগে বলতে থাকে সে কি এখন এই ব্যাপারে বিটনাকে বলে দিবে। আসলে কোনো ডেমনের অনুমতি ছিল না মানুষের সাথে কোনো প্রকার অ্যাটাচমেন্ট ফিল করা। যদি কেউ এটা করত তাহলে শাস্তি হিসেবে তাকে মৃত্যুদণ্ড পেতে হতো। ডাউন বলে সে বিটনাকে এই ব্যাপারে জানাবে না। তখন সেই ডেমন ডাউনকে নিজের একটা কার্ড দেয় আর বলে কখনো প্রয়োজন পড়লে সে যেন তার সাথে কন্ট্যাক্ট করে। এরপর ডাউন ওই ডেমনকে বিটনার এখানে আসার উদ্দেশ্য জিজ্ঞেস করে। ডেমন এই কথার কোনো জবাব না দিয়ে ডাউনকে বিটনার থেকে দূরে থাকতে বলে। তখন বিটনা সেখানে এসে তাদের গল্প করতে দেখে তাদেরকে ধমকাতে থাকে। ডাউন তখন বিটনাকে বলে সে দেখতে এত সুন্দর, তাহলে সে সুন্দর করে কথা কেন বলে না। ডাউনের এই কথা শুনে তো বিটনার বুকে আবারও ব্যথা হতে থাকে। তখন সে কোনোভাবে নিজেকে সামলে নেয়। সেই ডেমনটাও বিটনার এই ফিলিংসটা বুঝতে পারে, তাই সে আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা ডাউনকে পুলিশ স্টেশনে দেখতে পাই, যেখানে ডাউন তার সব কলিগকে বিটনার ডেমন হওয়ার ব্যাপারটা জানায়। তারা জিজ্ঞেস করে তার কাছে কি এই বিষয়ে কোনো প্রমাণ আছে। এই কথার জবাবে ডাউন তো কিছুই বলতে পারে না। এরপর সে একটা ফরেন্সিক রিপোর্ট দেখে আর আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। মূলত এটা সেই ক্যানের ফরেন্সিক রিপোর্ট ছিল যেটা সে নদীর পাশে পেয়েছিল, কিন্তু সেই রিপোর্টে দেখা যায় ক্যানে শুধুমাত্র ডাউনেরই ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট সেখানে নেই। এটা দেখে তো সে আরো বেশি অবাক হয়ে যায়। পরের দৃশ্যে আমরা পুলিশের কাছে এক ব্যক্তির ফোন কল আসতে দেখি। পুলিশ যখন সেই ব্যক্তির বলা অ্যাড্রেসে পৌঁছায় তখন তারা দেখতে পায় সেখানে একজন মহিলা আর দুজন বাচ্চা মৃত অবস্থায় পড়ে আছে। সেই ব্যক্তি অনেক বেশি ঘাবড়েছিল। এরপর পুলিশ যখন জিজ্ঞেস করে এই সবকিছু কি করে হয়েছে তখন সে বলতে থাকে সবকিছু সেই করেছে। এরপর তারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। এই ব্যক্তির নাম ছিল সিয়ং বিন। তো যখন পুলিশরা তাকে এই মার্ডারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তখন বিন নামের ওই ব্যক্তি এই সব দোষ অস্বীকার করতে থাকে। এরপর ডাউন এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তখন সেই ব্যক্তি কাঁদতে কাঁদতে বলে সে নিজের স্ত্রী সন্তানকে মারেনি। কিছুক্ষণ পরেই আবার তার আচরণ পরিবর্তন হয়ে যায় আর সে নিজেকে কিং সিয়ল নামে পরিচয় দেয়। আর কয়েক সেকেন্ড পরেই তার আচরণ আবারও পরিবর্তন হয়ে যায়
আর সে নিজেকে কুডোবান নামে পরিচয় দিতে থাকে। সে বলতে থাকে সেই বিনের স্ত্রী সন্তানকে মেরে ফেলেছে, কেননা তারা বিনকে অনেক বেশি বিরক্ত করত। এখানে তার কথায় বোঝা যায় সে মাল্টিপল ডিসঅর্ডারে ভুগছে, আর তার ভেতরে 3টা ভিন্ন পার্সোনালিটি লুকিয়ে আছে। ডাউন ভাবতে থাকে এই ব্যক্তি কি অ্যাক্টিং করছে নাকি তার সত্যি মাল্টিপল ডিসঅর্ডার রয়েছে। তো দৃশ্য এখানেই কাট হয়। এদিকে মেন্ডো বিটনাকে এই কেসের ব্যাপারে জানায়। বিটনা তাকে পুলিশ স্টেশনে গিয়ে এই কেসের সমস্ত ডিটেলস নিয়ে আসতে বলে। মেন্ডো তখন ডিটেকটিভের ছদ্মবেশে পুলিশ স্টেশনে যায় আর ওই ব্যক্তির সমস্ত ডিটেলস নিয়ে আসে। এরপর বিটনা নিজের ম্যাজিক্যাল মিররের মাধ্যমে বিনের নাম লিখে তাকে দেখতে থাকে। এদিকে ডাউনের বিনের উপরে সন্দেহ হতে থাকে। তার ধারণা ছিল বিন অ্যাক্টিং করছে। সে এই ব্যাপারে নিজের কলিগদেরকেও জানায়। অন্যদিকে বিটনা অন্য কোর্টে ট্রান্সফারের ব্যাপারে তার হেডের সাথে কথা বলে। মূলত সে ওই কোর্টে ট্রান্সফার হতে চাচ্ছিল যেখানে বিনের কেসের জাজমেন্ট হবে। পরদিন আমরা কোর্টের দৃশ্য দেখি যেখানে বিটনা সহ আরো 2জন জাজ উপস্থিত ছিল। সেখানেও বিনের মাল্টিপল ডিসঅর্ডারের কাহিনী শুরু হয়ে যায়। এ কারণে সেদিন সেখানে তার কোনো বিচার হয় না। সন্ধ্যায় বিটনা সেই মেন্টাল হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় যেখানে বিন ছিল। মেন্ডো তখন বিটনাকে বলে সে যেন এবার কোনো ভুল না করে, কেননা এবার ভুল করলে বেল তাদের 2জনকেই মেরে ফেলবে। তো বিটনা যখন সে মেন্টাল হসপিটালে পৌঁছায় তখন সে প্রথমে সেখানকার সব লাইট অফ করে দেয়। এরপর গার্ড দিতে থাকা পুলিশদেরকে সেখান থেকে সরিয়ে বিনের রুমে প্রবেশ করে। বিনও তখন বিটনাকে দেখতে পায়। বিটনা তখন নিজের ম্যাজিক্যাল ছুরিটা বের করে। এটা দেখে তো বিন অনেক বেশি ঘাবড়ে যায়। ঠিক সেই সময়ই কেউ একজন বেডের নিচ থেকে বিটনার পা টেনে ধরে। বিটনা তো এতে অনেক বেশি চমকে যায়। আর আমরা দেখতে পাই বিনের বেডের নিচে আর কেউ না, বরং ডাউন লুকিয়ে রয়েছে। তো বিটনা তখন কোনোভাবে ডাউনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর সেখান থেকে পালিয়ে যায়। ডাউন তখন বিটনার পিছু করতে থাকে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। বিটনা যখন নিজের বাড়িতে ফিরে আসে তখন সেখানে সে ডাউনকে দেখতে পায়। ডাউন তাকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। বিটনা জানায় সে বাইরে হাঁটতে গিয়েছিল। তখনই সে বিটনাকে বলতে থাকে সেই তো আগে 2জন ব্যক্তিকে মেরে ফেলেছে। এই কথার জবাবে বিটনা বলে ডাউন যেন এটার প্রমাণ তার কাছে নিয়ে আসে। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। প্রমাণ না থাকলে ডাউনের তো আর কিছু বলারও থাকে না। পরদিন কোর্টের কার্যক্রম আবারও শুরু হয়। সেখানে বিনের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় সে তাকে মুক্তি দিতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ডাউন চলে আসে। আসলে ডাউন নিজেও বিনের শাস্তি চাইতো, কিন্তু সেটা আইনের ভেতর থেকে। বিটনা যেভাবে শাস্তি দেয় সেভাবে নয়। তো ডাউন বলতে থাকে তার কাছে বিনের বিরুদ্ধে প্রমাণ রয়েছে। এখানে আমরা জানতে পারি মূলত বিনের ছেলের ফোন থেকেই তারা একটা রেকর্ডিং পেয়েছে। বিটনা তখন রেগে মেগে বলতে থাকে যে কোনো প্রমাণ জাজমেন্ট দেওয়ার আগের দিন আদালতে পেশ করতে হয়। সে বাকি পুলিশদের ডাউনকে সেখান থেকে বের করে দিতে বলে এই সময়, কিন্তু ডাউন তখনই সেই রেকর্ডিংটা প্লে করে দেয় আর সকলে সেটা শুনতে পায়। এখানে আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখি বিন কিভাবে প্রথমে নিজের ছেলেকে হত্যা করেছিল, আর যখন সে এটা করছিল তখন তার ছেলে এই রেকর্ডিংটা চালু করেছিল। আর তার ছেলেকে মারতে তার স্ত্রীও দেখে ফেলে, তাই বিন তাকেও মেরে ফেলে। এরপর সে নিজের মেয়েকেও মেরে ফেলে। সকলেই তো এই রেকর্ডিং শুনে পুরোপুরি শকড হয়ে যায়। আর বিটনা তো অনেক বেশি রেগে যায়। সে কোর্টে একটা ব্রেক ঘোষণা করে। ব্রেকের পরে যখন জাজমেন্ট শোনানোর সময় আসে তখন বিটনা বলে বিনি নিজের পরিবারকে হত্যা করেছে, তবে সেটা নিজের সজ্ঞানে করেছে কিনা এটা এখনো প্রমাণ হয়নি। অর্থাৎ তার মাল্টিপল ডিসঅর্ডার আছে কিনা এটা এখনো তো প্রমাণ হয়নি। তাই কোর্ট তাকে মুক্তি দিচ্ছে, সেই সাথে তাকে 2 বছর হসপিটালে রাখারও নির্দেশ দিচ্ছে। সকলেই তো এই জাজমেন্ট শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। বিনের শাশুড়িও সেখানে উপস্থিত ছিল। সে বিটনাকে বলতে থাকে বিন 3 জন নিষ্পাপ ব্যক্তিকে নির্দয়ভাবে মার্ডার করেছে। সেখানে বিটনা কি করে এই ধরনের জাজমেন্ট দিতে পারে? বিটনা তখন তার কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। সে নিজের অফিস রুমে গিয়ে খুব অদ্ভুত ফিল করতে থাকে। তখন মেন্ডো এসে বিটনাকে জানায় বিনকে পুলিশ ভ্যানে করে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। কথা শুনে বিটনা কিছু একটা ভাবতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি ডাউনরা যখন বিনকে নিয়ে তাদের ট্রাকে করে যাচ্ছিল তখন অন্য একটা ট্রাক তাদের ট্রাকের দিকেই আসে। তখন তারা কোনোভাবে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়, কিন্তু কিছুক্ষণ পরে সেই ট্রাক আবারও অন্য রাস্তা দিয়ে এসে তাদের ট্রাকে ধাক্কা দেয়। পুলিশরা তখন সেখান থেকে বের হয়ে দ্রুত ওই ট্রাক চালকের দিকে গান পয়েন্ট করে। সেখানে 2 জন ব্যক্তি ছিল আর তারা দুজনেই মাস্ক পরা অবস্থায় ছিল। তো তারা বের হয়েই সব পুলিশদের মারতে থাকে। এরপর ট্রাকের
গ্রিল ভেঙে বিনকে সেখান থেকে বের করে আনে। ডাউন তখন এসে তাদেরকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু একজন ব্যক্তি বিনকে নিয়ে সেখান থেকে চলেই যায়, আর অপরজন ডাউনের সাথে ফাইট করতে থাকে। সেখানে ওই ব্যক্তি ডাউনকে অনেক মারে, সে অনেক বেশি শক্তিশালী ছিল। তো এরপরই তারা সেখান থেকে চলে যায়। এখানে আমরা জানতে পারি সেই ব্যক্তি দুজন মূলত ডেমন ছিল, আর তারা লিয়ের কথাতেই বিনকে কিডন্যাপ করতে এসেছিল। ডাউন বাড়ি ফিরে গেলে সেখানে তার বিটনার সাথে দেখা হয়। সে বিটনাকে এবার বিনের ব্যাপারে জিজ্ঞেস করে। বিটনা জানায় সে তো এই ব্যাপারে কিছুই জানে না। তখন ডাউন বলে সে খুব ভালোভাবেই জানে বিটনাই বাকি ডেমনদের বিনকে কিডন্যাপ করতে পাঠিয়েছিল, কিন্তু বিটনা এই কথা অস্বীকার করে চলে যায়। এদিকে ডাউনও তার পেছন পেছন যেতে থাকে, আর সে একটা চেয়ার নিয়ে বিটনার বাড়ির দরজার সামনেই বসে পড়ে বিটনাকে পাহারা দেওয়ার জন্য। তো মাঝরাতেই বিটনার ঘুম ভেঙে যায়। তখনই বাইরে থেকে ডাউন বিটনার ঘরের ভেতরে কোনো কিছুর শব্দ শুনতে পায়। সে বাইরে থেকে এ ব্যাপারে তাকে প্রশ্নও করে। তখনই আমরা দেখতে পাই বিটনার বাড়ির ভেতরে মেন্ডো রয়েছে, আর সেই বিটনার কণ্ঠে তার প্রশ্নের উত্তর দিচ্ছে। ডাউন সবকিছু চেক করার জন্য বিল্ডিং এর বাইরে চলে যায়। মেন্ডো এটা বুঝতে পারে, তাই সে দ্রুত বেলকনিতে টাঙানো দড়িটা ভেতরে নিতে থাকে। ডাউন তো এটা আর দেখতে পায় না, তাই সে আবারও এসে বিটনার ডোরের সামনে বসে পড়ে। অন্যদিকে আমরা বিটনাকে বিনের সামনে বসে থাকতে দেখি। বিটনা তাকে মার্ডারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু বিন তো কোনো কিছুই স্বীকার করছিল না। তখনই বিটনা তাকে নিজের ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে নিয়ে যায়, আর বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে, এমনকি সে তাকে অনেক মারতেও থাকে। এরপর সে ঠিক সেভাবেই বিনকে মারতে থাকে যেভাবে বিন নিজের স্ত্রীকে মেরেছিল। বিটনা তাকে অনেক বেশি কষ্ট দিতে থাকে। তাকে মারতে মারতে রাত থেকে সকাল হয়ে যায়। এরপর সে নিজের ম্যাজিক্যাল ছুরিটা বের করে আর বিনকে ফাইনালি মেরে হেলে পাঠিয়ে দেয়। এদিকে সকালে যখন ডাউনের ঘুম ভাঙে তখন সে দেখে বিটনা নিজের বাড়ি থেকে বের হচ্ছে কোর্টে যাওয়ার জন্য। ঠিক তখনই ডাউনের কাছে একটা ফোন কল আসে, আর তাকে বিনের মৃত্যুর খবর জানানো হয়। বিটনা তখন স্মাইল করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা চাংকে দেখি, যার সাথে বিটনার বস কথা বলছিল। সে তাকে জিজ্ঞেস করে বিটনার জন্য সে এত কিছু কেন করে। জবাবে সে বলে বিটনা তার জন্য অনেক বেশি স্পেশাল। এদিকে মেন্ডো রিয়েল বিটনার সমস্ত ইনফরমেশন জাস্টিটিয়া অর্থাৎ প্রেজেন্ট বিটনাকে দেয়। তারা বিটনার সম্পর্কে সবকিছুই জানতে পারে, শুধুমাত্র বিটনা নিজের এঙ্গেজমেন্ট কেন ভেঙে দিয়েছিল এই সম্পর্কে তারা কিছুই জানতে পারে না। অপরদিকে ডাউন সহ সকল অফিসার বিনের কেস ইনভেস্টিগেশন করে, কিন্তু কোনোই ক্লু খুঁজে পায় না তারা। তখনই ডাউনের সেই ডেমনের কথা মনে পড়ে যে কিনা তাকে নিজের কার্ড দিয়েছিল। এদিকে আমরা সেই ডেমনকে দেখি, তার নাম ছিল মিস্টার কু। তার সাথে জিয়নবু নামের একটা মেয়ে দেখা করতে আসে। মূলত সেও একজন ডেমন ছিল। তো যেদিন ডাউনের সাথে মিস্টার কুয়ের কথা হয়েছিল সেদিন আড়াল থেকে সে তাদের কথা শুনতে পেরেছিল আর জানতে পেরেছিল মিস্টার কুয়ের হিউম্যানদের জন্য ফিলিংস রয়েছে। এরপর সে এটাও জানতে পেরেছে মিস্টার কুয়ের একজন হিউম্যান গার্লফ্রেন্ডও আছে। এখানে আমরা জানতে পারি সেই ডেমনের আসল নাম মিনাটো। মিনাটোর পরিচয় জেনে তো মিস্টার কু অনেক বেশি ঘাবড়ে যায়, কেননা যে সমস্ত ডেমনরা পৃথিবীতে এসে মানুষদের ভালোবেসে ফেলতো তাদেরকে শাস্তি দেওয়াই ছিল মিনাটোর কাজ। মিনাটো তখন মিস্টার কুকে বলে সে যদি হেলে ফিরে যায় তবে সে কুয়ের গার্লফ্রেন্ডকে ছেড়ে দিবে। এই কথা শুনে মিস্টার কু বেলকনি থেকেই লাফ দেয় আর নিজের জীবন দিয়ে দেয়। অন্যদিকে লিয়ের কাছে দুজন ডেমন আসে যারা কিনা বিটনার মার্ডার স্পটগুলো ক্লিন করত। তারা লিকে জানায় এবার সেখানে পরিষ্কার করতে গিয়ে তারা অদ্ভুত কিছু লক্ষ্য করেছে। তাদের বিনের ডেড বডি দেখে মনে হয়েছে তাকে মারার সময় বিটনা যেন তাদের প্রতিশোধ নিচ্ছিল আর নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছিল, যেমনটা মানুষরা করে থাকে। অর্থাৎ মানুষের মতো অনুভূতি তার ভিতরেও চলে এসেছে বলে তাদের ধারণা। পরের দৃশ্যে আমরা দেখি বিটনার সাথে ডাউনের দেখা হয়, যেখানে সে বলতে থাকে বিটনা বিনকে তো মেরে ফেলেছে আর এখন মিস্টার কুকেও মেরে ফেলেছে। মিস্টার কুয়ের মৃত্যুর কথা শুনে তো বিটনা অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলতে থাকে সে মিস্টার কুকে মারেনি, কিন্তু ডাউন তার কোনো কথাই বিশ্বাস করে না আর সেখান থেকেই চলে যায়। এরপর সেখানে চাং এর ছেলে তাইগু চলে আসে। সে বিটনাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে আর তাকে উদ্দেশ্য করে বলে সে যেন তাইগুর ফ্যামিলি থেকে দূরে থাকে আর কখনোই যেন সে তাইগুর সামনে না আসে। একথা বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে মেন্ডো আর বিটনার বাড়ির মালিক একসাথে কথা বলছিল। তখনই আড়াল থেকে একজন ব্যক্তি তাদের উপর নজর রাখছিল। অন্যদিকে আমরা একজন মহিলাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখি। তখনই আড়ালে থাকা সেই ব্যক্তি তাকে পেছন থেকে টেনে নিয়ে যেতে থাকে আর তাকে অন্য একটা রাস্তায় নিয়ে যায়। সেই মহিলা তো অনেক বেশি ঘাবড়ে যায় আর খুব কাঁদতে থাকে। ঠিক তখনই ওই ব্যক্তি নিজের চাকু বের করে আর
তাকে মারতে যায়। ঠিক তখনই সেখানে মেন্ডো আর বাড়ির মালকিন চলে আসে। তাদের দেখে সেই ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা তাকে পুলিশ স্টেশনে দেখতে পাই। এখানে আমরা তার নাম জানতে পারি, তার নাম বায়নজো। পুলিশ তাকে এই হামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। জো জানায় সে ওই ব্যক্তির ফেস দেখতে পারেনি, তবে তার কাছে যে হাতিয়ার ছিল সে সেটার বর্ণনা দিতে থাকে। পরবর্তীতে যখন অফিসার কিম সেই হাতিয়ারের ছবি দেখছিল তখন তার কিছু একটা মনে পড়ে। এরপর সে বলতে থাকে সে ফিরে এসেছে। এখানে অফিসার কিম কার কথা বলছে এটা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। তো সকল অফিসার এই কেসগুলো নিয়ে অনেক স্টাডি করার পরেও কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। এদিকে শহরের সব মানুষ বিটনার বিরুদ্ধে প্রোটেস্ট করা শুরু করে, কেননা সে বিনকে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দিয়েছিল। এসব কারণে বিটনার বস তাকে আবারও আগের কোর্টে তাকে শিফট করে দেয়। এদিকে অফিসে মেন্ডো বিটনার সাথে দেখা করে আর তাকে জানায় তাদের বাড়ির মালকিন তাদের সকলকে হাইকিং এ যাওয়ার জন্য ইনভাইট করেছে। পরের দৃশ্যে আমরা দুজন মেয়েকে, দাওহি নামের একটা মেয়েকে বুলি করতে দেখি। তারা তার টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। দাওহি তখন নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারছিল না। তখনই বিটনা সে রাস্তা দিয়ে অফিস থেকে নিজের বাড়িতে ফিরছিল। তখন সে এই দৃশ্য দেখে ওই দুটো মেয়েকে বলে যে তারা যেন দাওহিকে বিরক্ত না করে আর এখান থেকে যেন চলে যায়। কিন্তু ওই মেয়েগুলো তো বিটনার সাথে মারামারি করতে চলে আসে। বিটনা তো তখন এক থাপ্পড়েই তাদের অবস্থা খারাপ করে দেয়। দৃশ্য এখানেই কাট হয়। পরের দৃশ্যে আমরা এদের সকলকে পুলিশ স্টেশনে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি দাওহি মূলত অফিসার কিমের মেয়ে ছিল। সেই দুজন মেয়ে এখানে বিটনার বিরুদ্ধে কেস ফাইল করতে এসেছিল। তাদের অভিযোগ ছিল বিটনা তাদের গায়ে হাত তুলেছে। কিম আর ডাউনও তখন সেখানে চলে আসে। অন্য একজন অফিসার তখন তাদের সবকিছু খুলে বলে। সেই সময় সেখানে এই দুই মেয়ের মাও চলে আসে। তারা তো এসেই বিটনাকে অনেক কথা শোনাতে থাকে। দাওহি তখন বলতে থাকে যদি এরা বিটনার বিরুদ্ধে কেস ফাইল করে তবে সেও এদের দুজনের বিরুদ্ধে কেস ফাইল করবে, কেননা এরা দুজন তার রাস্তা আটকে তার থেকে টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। তখনই অফিসার জানায় তারা যার বিরুদ্ধে কমপ্লেন করতে যাচ্ছে সে নিজেই একজন জাজ। এই কথা শুনে তো সেই মেয়েগুলো আর তাদের মায়েরা অনেক বেশি শকড হয়ে যায়। এবার তারা নিজেদের মেয়েদেরই মারতে শুরু করে আর বিটনার কাছে ক্ষমা চাইতে থাকে। বিটনা তখন তাদের ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। কিম সেই সময় বিটনাকে ধন্যবাদ জানায়। মূলত তার মধ্যেও মানুষের মতো ইমোশন আসতে শুরু করেছিল আর এ কারণেই সে দাওহিকে সেভ করেছে। পরের দৃশ্যে আমরা ডাউনকে দেখি। সে ওই বৃদ্ধ মহিলার সাথে দেখা করতে তার বাড়িতে যায়। মূলত সেও তার বিল্ডিং এই থাকতো। আমরা জানতে পারি সেই বৃদ্ধার নাম নিজা। তো নিজা ডাউনকে দেখে বলতে থাকে সে তার জন্যই অপেক্ষা করছিল। ডাউন যে তার সাথে দেখা করতে আসবে নিজা এটা আগে থেকেই বুঝতে পেরেছিল। ডাউন তখন তাকে জিজ্ঞেস করে বৃদ্ধা ওই দিন কেন বলেছিল সে আর বিটনা একসাথে থাকলে তাদের মধ্যে কেউ একজন মারা যাবে। সে এটাও বলে বিটনা একজন ডেমন। নিজে তখন কিছুটা অবাক হয়। তো এখানে সে জানায় সে ডাউনের পিতামাতাকে চিনত, কিন্তু এর বেশি কিছু সে ডাউনকে বলে না। সে শুধুমাত্র বলে ডাউন যেন যত দ্রুত সম্ভব বিটনার থেকে দূরে সরে যায়, নত তাদের দুজনের মধ্যে কেউ একজন মারা যাবে। আমরা বুঝতে পারি নিজে এমন কিছু জানে যেটা সে ডাউনকে বলতে চাইছে না। ডাউনও তখন সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। তো সে যখন সেখান থেকে যায় তখনই আমরা আয়নার ভেতরে বৃদ্ধার প্রতিবিম্বে অন্য একটা চেহারা দেখতে পাই। অর্থাৎ সে কোনো সাধারণ মানুষ নয়, কিন্তু সে কে এটা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। তো ডাউন যখন বৃদ্ধার সাথে কথা বলে নিজের বাড়িতে ফিরছিল তখনই বিটনার সাথে তার দেখা হয়। কিন্তু সে বিটনার সাথে বেশ রুড বিহেভ করে, কেননা তার ধারণা ছিল মিস্টার কুকে বিটনাই মেরে ফেলেছে। এতে বিটনাও রেগে যায়। পরবর্তীতে ডাউন তাকে জিজ্ঞেস করে সে কি সকলের সাথে হাইকিং এ যাবে। তখন বিটনা রেগে যায় আর বলতে থাকে সে এমন কারো সাথে থাকতে পছন্দ করে না যারা তাকে অপছন্দ করে। একথা বলেই সে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা সকলকে হাইকিং এর জন্য প্রস্তুত হতে দেখি। এখানে আমরা মিনজুন নামের একটা ছেলেকেও দেখতে পাই। আমরা জানতে পারি আগের দিন রাস্তায় যেই মহিলাটার উপরে হামলা হয়েছিল সে আসলে মিনজুনেরই মা ছিল। এখানে আমরা তাকেও দেখতে পাই। তো কিছুক্ষণ পরে বিটনাও সেখানে চলে আসে। এরপর তারা হাইকিং শুরু করে। তো পাহাড়ের ওপরে ওঠার পর সকলে মিলে যখন বিশ্রাম করছিল তখন আমরা বিটনা আর ডাউনকে একসাথে বসে কথা বলতে দেখি। বিটনা তখন ডাউনকে জিজ্ঞেস করে সে কেন মিস্টার কুয়ের মৃত্যুর জন্য তাকে দায়ী করছে। একথার জবাবে ডাউন বলে সে বুঝতে পারছে না বিটনা কি ধরনের ডেমন। কখনো তো সে অনেক বেশি ভালো, আবার কখনো অনেক খারাপ।
এরপর সে বিটনাকে দাহুইকে সেভ করার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু বিটনা বলে তার ধন্যবাদ জানানোর ডেট কালকে শেষ হয়ে গেছে, তাই আজ সে তার ধন্যবাদ গ্রহণ করবে না। ডাউন তখন বিটনাকে নিজের জীবনের গল্প শোনাতে থাকে। সে জানায় ছোটবেলায় সে কিমের পরিবারের কাছেই থেকেছে। ডাউন এটাও বলে তার ধারণা তার কারণেই তার পরিবার মারা গিয়েছে। জবাবে বিটনা বলে এমন কিছু হলে ডাউন এতক্ষণ হেলে থাকতো, অর্থাৎ ডাউন ইনোসেন্ট, সে তেমন কিছুই করেনি। ডাউন তখন বিটনার কথা শুনে বেশ অবাক হয়ে যায়, সেই সাথে কিছুটা ইমোশনালও হয়ে পড়ে। রাতে তারা সকলে একসাথে ডিনার করে, সেখানে সবাই ড্রিঙ্ক করে আর বেশ এনজয় করে। ডাউন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলায় নিজের সেন্সে থাকে না, তাই সে বিটনার কাছে নিজের ফিলিংস কনফেস করতে থাকে। সে জানায় প্রথম যেদিন সে বিটনাকে দেখেছিল সেদিনই তাকে ভালো লেগে গিয়েছিল। এ কথা শুনে বিটনা তাড়াতাড়ি তাকে চুপ করায়। এরপর ডাউনকে নিজের কোলে উঠিয়ে সেখান থেকে বাড়িতে নিয়ে যায়। এই প্রথম বিটনা ডাউনের ঘরে গিয়েছিল, সেখানে সে সেই ক্যানটা দেখতে পায়। এটা দেখে সে বুঝতে পারে কেন ডাউন তার বাড়ির ঠিক সামনেই বাড়ি নিয়েছে। এরপর বিটনা মেন্ডোর সাথে দেখা করতে চলে যায়। সে মেন্ডোকে বলে সেদিন সবকিছু ক্লিয়ার করে ফেলার পর মেন্ডো কেন সেখান থেকে ক্যান সরিয়ে ফেলেনি। প্রথমে তো মেন্ডো কিছু মনে করতে পারে না, কিন্তু পরে তার মনে হয় যখন সে ওই ক্যানটা ছুঁড়ে ফেলেছিল তখন সেটা ডাস্টবিনে না পড়ে বাইরে পড়ে গিয়েছিল, আর এ কারণেই পরবর্তীতে ডাউন সেটা খুঁজে পেয়েছে। এই কথা শুনে তো বিটনা বেশ রেগে যায়। সে বলতে থাকে ডাউন এখন তাকে সন্দেহ করছে আর তার উপর নজরও রাখছে। তখনই সেখানে লি চলে আসে আর বিটনাকে বলে সে যেন চিন্তা না করে, ডাউনকে সে দেখে নিবে। কিন্তু বিটনা বলে ডাউনকে কিছু করার প্রয়োজন নেই। এ কথা বলেই সে সেখান থেকে চলে যায়। লিয়ের তো এবার বিটনার উপর সন্দেহ হতে থাকে, তাই সে মেন্ডোকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মেন্ডো বলে সে কিছুই জানে না। তাই লি মেন্ডোকে বিটনার উপর নজর রাখতে বলে, কেননা কোনো ডেমন যদি ভুল করে ফেলে তবে তাকে তো শাস্তি পেতেই হবে। পরের দৃশ্যে আমরা বংজুন নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা একটা অ্যাওয়ার্ড পেয়েছিল। মূলত সে কোফুড নামক একটা বড় কোম্পানির সিইও ছিল। যখন সে সেখান থেকে ফিরছিল তখনই রাস্তায় একটা অসুস্থ কুকুরকে দেখে সে তাকে উঠিয়ে নেয়, আর এই ঘটনা কেউ একজন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়, আর এই ভিডিওটা ভাইরালও হয়ে যায়। অন্যদিকে আমরা কিছু লোককে বংজুনের কোম্পানির সামনে প্রোটেস্ট করতে দেখি, কেননা এই কোম্পানিতে কাজ করার সময় তাদের কিছু সহকর্মীদের জীবন চলে গিয়েছিল কোম্পানিতে যথেষ্ট সেফটি না থাকার কারণে, আর এ কারণেই তারা কোম্পানির বিরুদ্ধে প্রোটেস্ট করছিল। তো যখন বংজুন এই বিষয়ে জানতে পারে তখন সে নিজের অ্যাসিস্ট্যান্টকে ওয়ার্কারদের লিডার মিস্টার ওনের কাছে পাঠিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্ট এসে মিস্টার ওনকে জানায় সিও তাকে ডেকে পাঠিয়েছে। মিস্টার ওন অ্যাসিস্ট্যান্টের সাথে সিওর বাড়িতে চলে যায়। এবার অনেকক্ষণ অপেক্ষা করার পরও সিও তাদের সাথে দেখা করে না। সে তার কথার মাধ্যমে মিস্টার ওনকে নানাভাবে ভয় দেখাতে থাকে। সে এটাও বলে তারা যেন এসব ছোটখাটো বিষয়ে তাকে বিরক্ত না করে, কেননা সে রেগে গেলে কি হবে এটা তারা ভাবতেও পারছে না। মিস্টার অন তখন সিওর এমন ব্যবহারে অনেক বেশি ঘাবড়ে যায়। এবার সিও তাকে সেখান থেকে চলে যেতে বলে। আমরা বুঝতে পারি বংজুন অনেক খারাপ একজন মানুষ। মিস্টার অন কোনোভাবে তখন সেখান থেকে বেরিয়ে আসে। সে অনেক বেশি ভয় পেয়েছিল, তো সেখান থেকে বের হয়ে সে কাউকে মেসেজ করতে থাকে। ঠিক তখনই কিছু লোক একটা গাড়ি নিয়ে সেখানে চলে আসে আর মিস্টার অনকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে চলে যায়। মূলত এরাও বংজুনেরই লোক ছিল। তো তারা মিস্টার ওনকে একটা গার্লস কোর্টে নিয়ে যায়। সেখানে আমরা বংজুনকে দেখতে পাই। সে মিস্টার ওনকে অনেক বেশি মারতে থাকে। মারতে মারতে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর সে তাকে ছেড়ে দেয়। মিস্টার অন তখন অনেক কষ্টে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে, কিন্তু কিছু দূর হাঁটার পরেই সে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই তার পকেট থেকে একটা ডিভাইস রাস্তায় পড়ে। এই সময় সামনে থেকে একটা গাড়ি মিস্টার ওনের দিকে দ্রুত বেগে আসছিল, আর এর পরই দৃশ্য পরিবর্তন হয়। আমরা এরপর দুজন লেডিকে পুলিশ স্টেশনে দেখি, যারা কিনা মিস্টার ওনের মিসিং এর ব্যাপারে পুলিশ স্টেশনে কথা বলতে এসেছিল। কিন্তু পুলিশ জানায় তারা এখনই ডায়েরি ফাইল করতে পারবে না। যদি ৩-৪ দিন পরেও সে মিসিং থাকে তবে যেন তারা কমপ্লেন করতে আসে, তখন তারা কমপ্লেনটা একসেপ্ট করবে। এখানে মেয়েটার নাম ছিল ইয়ং। সে অনেক বেশি স্যাড হয়ে বাড়ি ফিরছিল। তখনই একটা লোক তার কাছে আসে আর মিস্টার ওনের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। ইয়ং তখন কাঁদতে কাঁদতে তাকে সবকিছু খুলে বলে। এখানে আমরা দেখতে পাই যে ব্যক্তি ইয়ং এর কাছে এসে কথা বলছিল সে আর কেউ নয়, বরং সেই ডেমন, যারা কিনা বিটনা কাউকে হেলে পাঠানোর পরে সবকিছু ক্লিন করত। এখানে তার সাথীও ছিল। তো এরপর তারা বিটনার সাথে দেখা করতে চলে যায়। তারা বিটনাকে ইয়ংকে হেল্প করার জন্য অনুরোধ করে। তারা এটাও বলে
তাদের ধারণা মিস্টার ওনকে মেরে ফেলা হয়েছে। তো বিটনা যখন তাদের জিজ্ঞেস করে তাদের কি কাউকে সন্দেহ হয়, তখন তারা বংজুনের ছবি বের করে বিটনাকে দেখায়। বিটনা তো মিস্টার ওনের নাম নিজের ম্যাজিকের মাধ্যমে একটা মিররে লেখে, কিন্তু সেখানে কোনো ইমেজ আসে না। এতে বিটনা বুঝতে পারে মিস্টার ওন সত্যিই মারা গেছে। দৃশ্য এখানেই কাট হয়। পরের দৃশ্যে আমরা একজন ব্যক্তিকে দেখি যে কিনা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে জঙ্গলের ভেতরে যায়। তখনই সে একটা গাছের সাথে মিস্টার ওনের মৃতদেহ ঝুলে থাকতে দেখতে পায়। এটা দেখেই তো সে বেশ ঘাবড়ে যায়। সে তখনই পুলিশকে সেখানে ডেকে পাঠায়। অন্যদিকে মিডিয়ায় এই নিউজটা নিয়ে খুবই তোলপাড় শুরু হয়ে যায়। সকলেই বংজুনকে এই ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, কিন্তু সে জানায় তার এই ব্যাপারে কিছুই জানা নেই। পরবর্তীতে আমরা বংজুনকে পুলিশ স্টেশনে দেখতে পাই। মূলত তাকে এই কেসের ইনভেস্টিগেশনের জন্যই জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠানো হয়েছিল। বংজুন তখন নিজের সাথে তার দুজন লয়ারকেও নিয়ে আসে। তো পুলিশ যখন তাকে কোনো প্রশ্ন করছিল তখন তাদের সব প্রশ্নের উত্তর সেই লয়ারই দিয়ে দিচ্ছিল। সেই সময় ডাউন বলতে থাকে তাদের কাছে বংজুনের বিরুদ্ধে প্রমাণ আছে। এরপর সে ওই ডিভাইসটা বের করে যেটা আমরা মিস্টার ওনের পকেট থেকে রাস্তায় পড়ে যেতে দেখেছিলাম। ডাউন বলে এখানে তার আর মিস্টার ওনের গলফ ক্লাবে হওয়া সমস্ত কনভারসেশন রয়েছে। তো যখন সে ওটা প্লে করে এটা শুনে তো প্রথমে বংজুন বেশ ঘাবড়ে যায়। এরপর সে নিজেকে সামলে নিয়ে বলতে থাকে এটা সত্যি যে সেদিন সে মিস্টার ওনের সাথে দেখা করেছিল আর তারা একসাথে খাবারও খেয়েছিল, এরপর একসাথে গলফ খেলতে গিয়েছিল। কিন্তু সেই সময় ভুলবশত মিস্টার ওনের মাথায় গলফ বলটা লেগে যায় আর সে কিছুটা আহত হয়ে পড়ে। কিন্তু এর মানে তো এই নয় যে সে তাকে মেরে ফেলেছে। সে আরো বলে সে নিজের ওয়ার্কার্সদের খুবই কেয়ার করে। একথা বলেই সে পুলিশ স্টেশন থেকে চলে যায়। এদিকে অফিসার কিমের সিনিয়র তাদেরকে ডেকে পাঠায় আর তাদের এই কেস দ্রুত ক্লোজ করে দিতে বলে, কিন্তু তারা জানায় তারা এই কেসের সম্পূর্ণ ইনভেস্টিগেশন করবে। এই কেসটা মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়ে যায়। এই কারণে বংজুনের বাবা মিস্টার চাং এর কাছে যায় এই ব্যাপারে সাহায্যের জন্য, কিন্তু চাং বলতে থাকে সে তাকে কোনো সাহায্য করতে পারবে না। কিন্তু বংজুনের বাবা খুব ভালোভাবেই জানতো চাং এর সাথে বিটনার ভালো একটা সম্পর্ক রয়েছে, তাই সে বংজুনকে রাজি করাতে তার সাথে অনেক বড় একটা ডিল করে। এতে করে চাং তাকে সাহায্য করতে রাজিও হয়ে যায়। পরদিন এই কেসটা নিয়ে কোর্টের হেয়ারিং হয়। সেখানেও বংজুন নিজের সেই মন গড়া কাহিনী বলতে থাকে। বিটনা তো বিরক্ত হয়ে লাঞ্চ ব্রেক দিয়ে দেয়। তো যখন সে নিজের অফিসে যায় তখন সে জানতে পারে ডাউন তার সাথে দেখা করতে চেয়েছে আর সে ক্যাফেতে তার জন্য অপেক্ষা করছে। তো বিটনা যখন সেখানে পৌঁছায় তখন ডাউন বিটনার কাছে এই কেসের জন্য হেল্প চাইতে থাকে। সে বলে বংজুন মিস্টার ওনকে হত্যা করেছে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ না থাকায় তারা কিছু করতে পারছে না। তখন বিটনা ডাউনকে মিস্টার ওনের ডেড বডির কাছে নিয়ে যেতে বলে। সেখানে যাওয়ার পরই বিটনা মিস্টার ওনের মাথায় হাত দেয় আর দেখতে পায় মিস্টার ওনের সাথে ঠিক কি কি অন্যায় হয়েছিল। কিন্তু সে সত্যিটা ডাউনকে বলে না, বরং সে বলে মিস্টার ওন সত্যি গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। অন্যদিকে আমরা অফিসার কিম আর তার একজন কলিগকে গাড়ি নিয়ে একটা রাস্তায় বসে থাকতে দেখি, যেখানে কিনা তারা সারা রাত অপেক্ষা করতে যাচ্ছিল, কারণ ইদানিং সেই জায়গায় অনেক বেশি ক্রাইম হতো, তাই তারা সারা রাত সেই জায়গায় থেকে নজর রাখবে। কিম তখন নিজের কলিগকে কিছু খাবার আনতে পাঠিয়ে দেয়। তখনই সে সামনের রাস্তা দিয়ে একজন ব্যক্তিকে হেঁটে আসতে দেখে, যার হাতে কিনা ঠিক সেই অস্ত্রটা ছিল যেটার বর্ণনা সেই লেডি অর্থাৎ মিনজুনের মা তাকে দিয়েছিল। কিন্তু নিজের কলিগকে ফোন দিতে থাকে এটা দেখে, কিন্তু সেই কলিগ তখন অন্য কারোর সাথে ফোনে কথা বলছিল। তাই কিম নিজেই ওই ব্যক্তিকে ফলো করতে শুরু করে। সেই ব্যক্তি দৌড়াতে শুরু করলে কিমও তার পেছন পেছন দৌড়ায়, কিন্তু একটা জায়গায় গিয়ে সেই ব্যক্তি থেমে যায় আর কিমের উপর উল্টো অ্যাটাক করে বসে। কিন্তু কিম তার সাথে ফাইট করে, তাই সেই ব্যক্তি আবারও সেখান থেকে পালাতে থাকে। কিন্তু এক সময় কিম তার দিকে গান পয়েন্ট করলে সেই ব্যক্তিটা থেমে যেতে বাধ্য হয়। এরপর সে তাকে উদ্দেশ্য করে বলতে থাকে আমি গত 25 বছর যাবৎ তোমাকে খুঁজে বেড়াচ্ছি। অন্যদিকে আমরা বিটনা আর ডাউনকে গাড়িতে দেখতে পাই। ডাউন তখন বিটনাকে জিজ্ঞেস করে সে কি করে বুঝতে পারলো মিস্টার ওন নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। বিটনা জানায় সে মৃত ব্যক্তির মৃত্যুর আগের মুহূর্তের মেমোরির কিছু ঝলক দেখতে পায়। তো তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ডাউন নিজের সেই কলিগ ডংগুনকে একটা স্টোর থেকে খাবার নিয়ে বের হতে দেখে, তাই সে গাড়ি থামিয়ে তার কাছে এগিয়ে যায়। আর যখন তারা কথা বলছিল ঠিক তখনই তারা একটা গুলির আওয়াজ পায়।
ডঙ্গন তখন ডাউনকে বলে তাদের গাড়িতে কিম নেই, তাই তারা দ্রুত সেই গুলির আওয়াজের দিকেই যেতে থাকে। বিটনাও তখন ডাউনের সাথে যেতে থাকে, আর যখন তারা সেখানে পৌঁছায় তারা কিমকে দেখতে পায় না, কিন্তু সেই রাস্তায় অনেক রক্ত ছড়িয়েছিল। এটা দেখে তো ডাউন অনেক বেশি প্যানিক করতে থাকে। বিটনারও ডাউনের এই অবস্থা দেখে বেশ খারাপ লাগে। আর এখানেই এই গল্পের প্রথম পার্ট শেষ হয়। তবে এর পরবর্তীতে কি হবে? বিটনাকে একজন ডেভিল হয়ে সত্যি সত্যি মানুষের প্রেমে পড়ে যাচ্ছে, আর বিটনা এবং ডাউন যদি একে অপরের প্রেমে পড়েও যায় তবে এর ভবিষ্যৎ কি? একজন ডেভিল এবং মানুষের ভালোবাসার শেষ পরিণতি কি হবে? সেই সবই আমরা জানতে পারবো এর পরবর্তী পার্টে, যা আমি খুব শীঘ্রই আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। সেই পর্যন্ত একটু অপেক্ষা যে করতেই হবে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।